এবং মেডিকেল শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের সায়েন্টিফিক সেশনে স্বাগতম। আজকের সায়েন্টিফিক সেশন আয়োজনে আমরা আছি বিডি ফিজিশিয়ানস ফেসবুক গ্রুপ এবং আমাদের সাথে সহযোগিতায় আছে ইসিজি স্টাডি অ্যান্ড আদার গ্রুপস এবং আজকের অনুষ্ঠানটির স্পন্সর কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে আমাদের স্পিকার হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর খান আবুল কালাম আজাদ স্যার, স্যার প্রিন্সিপাল ঢাকা মেডিকেল কলেজ। আমি যেহেতু স্যার আজকে আমাদের সাথে প্রথম প্রেজেন্টেশন, তাই স্যারকে একটু আমরা বলে নেই যে আমাদের যে সার্বিক উদ্দেশ্য কি, আমরা কেন এই গ্রুপটা চালু করছি। স্যার, আমরা গত 3 মাস হলো স্যার আমাদের এই গ্রুপের শুরু হয়েছে স্যার। এর মাঝে আমরা স্যার 30টার বেশি একাডেমিক সেশন করেছি। এর মাঝে স্যার প্রফেসর রিদওয়ানুর রহমান স্যার, প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার, প্রফেসর এম এ জুলেল চৌধুরী স্যার, প্রফেসর প্রদীপ কুমার দত্ত স্যার সহ এই দেশের এমিনেন্ট ফিজিশিয়ানরা স্যার আমাদের মাঝে প্রেজেন্ট করেছেন। আমাদের স্যার মূল উদ্দেশ্য হলো আমাদের এক্সপিরিয়েন্স টিচার যারা আছেন, এই যে 30-40 বছরের যাদের এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা যাতে স্যার সারা দেশে শেয়ার হয়। কারণ আমাদের দেশে স্যার সারা দেশে যে চিকিৎসকরা আছে, সেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত স্যার সবাই কিন্তু এই প্রোগ্রামগুলো স্যার লাইভ দেখে এবং তাদের অনেকেরই হয়তো কখনো সৌভাগ্য হবে না যে স্যার আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার বা আপনাদের সায়েন্টিফিক সেশন দেখার বা শোনার। আমরা চাচ্ছি স্যার আমাদের এই প্রোগ্রামগুলোর মাধ্যমে যাতে সবাই এই আয়োজনটাতে সংযুক্ত হতে পারে। আর আমাদের স্যার প্রত্যেকটা প্রেজেন্টেশন স্যার ইউটিউবে রক্ষিত থাকে, যে যার মতো যখন খুশি স্যার এই প্রেজেন্টেশন গুলো স্যার অ্যাটেন্ড করতে পারে। আর আজকে প্রেজেন্টেশনে আমাদের মাঝে প্যানেলিস্ট এবং চেয়ারপারসন হিসেবে যুক্ত হয়েছেন প্রফেসর খান আবুল কালাম আজাদ স্যারের বন্ধু এবং বাংলাদেশের মেডিসিন এবং নেফ্রোলজি জগতের আরেকজন নক্ষত্র প্রফেসর প্রদীপ কুমার দত্ত স্যার। প্রফেসর প্রদীপ কুমার দত্ত চিটাগাং মেডিকেল কলেজে ভাইস প্রিন্সিপাল হিসেবে এবং নেফ্রোলজি ডিপার্টমেন্টের হেড হিসেবে কর্মরত ছিলেন। আমি অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমার সহযোগিতায় আছেন ডক্টর আজমিরি বিনতে আসলাম। আমি ডক্টর আজমিরিকে আহ্বান জানাচ্ছি অনুষ্ঠান সঞ্চালনা শুরু করার জন্য, আর সাথে তো আমি আছি। ধন্যবাদ ডক্টর এহসান খান ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, বিডি ফিজিশিয়ানের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই শুরু করি, আজকে যিনি স্পিকার তার সম্পর্কে আমার কিছু না বললেই না। আজকের স্পিকার হলেন প্রফেসর ডক্টর খান আবুল কালাম আজাদ স্যার। স্যার ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। স্যারের এইটুকু বললে কিন্তু আসলে স্যারের পরিচয় দেওয়া হয় না। স্যারের পরিচয় দিতে গেলে বলতে হয় মেডিসিনের একজন অন্যতম লিজেন্ড, কিংবা বলতে হয় স্টুডেন্টদের সবচেয়ে সবচেয়ে প্রিয় স্যার, কিংবা বলতে হয় সবচেয়ে স্টুডেন্ট ফ্রেন্ডলি একজন টিচার, কিংবা বলতে হয় খুবই পপুলার একজন ডক্টর, খুবই পপুলার একজন স্যার, একজন টিচার, খুবই আন্তরিক একজন মানুষ। তার অন্তরটা এত বড়, এত বড়, আকাশের মতো বড়। আর সেখানে অবস্থান করে আমাদের সকল চিকিৎসক, সকল ডাক্তার, সবার জন্য স্যারের অনেক ভালোবাসা। আর সব স্টুডেন্টদের জন্য, সব ডাক্তারদের জন্য একজন ভালোবাসার মানুষ প্রফেসর খান আবুল কালাম আজাদ স্যার। স্যারের পরিচয় এটুকু বললেও হয়তো শেষ হয় না। আর স্যার আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন একটা খুব খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে, অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ সম্পর্কে আমি যদি একটু বলতে চাই, তাহলে বলতে গেলে এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড মোস্ট ওভার ডায়াগনোসড এন্টিটি। বলতে গেলে আমরা যে উপজেলায় কাজ করছি, আমাদের কাছে কিন্তু অ্যাবডোমিনাল পেইন সব রোগীরা সারাক্ষণ আসছে, গ্যাস্ট্রিকের ব্যথা কিংবা বলতে গেলে যে বুকে ব্যথা, সবাই কিন্তু গ্যাসের ব্যথা বলেই পেপটিক আলসার ডিজিজটাকে ডিফাইন করতে চায় রোগীরা। কিন্তু এটা কিন্তু অনেক বড় এন্টিটি, জানা যাচ্ছে এটা সম্পর্কে অনেক কিছু, এবং এটা ডায়াগনোসিস করতে গেলে এবং এটা সম্পর্কে যদি আমরা রোগীকে খুব ভালো একটা উপদেশ দিতে চাই, তাহলে আমার মনে হয় যে পেপটিক আলসার ডিজিজটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক সবার জন্য, প্রত্যেকটি মেডিকেল স্টুডেন্টের জন্য এবং প্রত্যেকটি ডক্টরের জন্য। আর তাই বিডি ফিজিশিয়ানস এর আজকের আয়োজন, আজকের ওয়েবিনার অন অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ পেপটিক আলসার ডিজিজ, আর সেটি বলতে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম লিজেন্ড অফ মেডিসিন, আমাদের সবার প্রিয় প্রফেসর খান আবুল কালাম আজাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি ফিজিশিয়ান স্যার। অনেক অনেক ধন্যবাদ। আমি শুরুটা করি বাংলায়। আমি তো এই পর্যন্ত যতটুকু যা এগিয়েছি, আমার মধ্যে একটা ইমোশন সবসময় কাজ করে, আবেগ।
এই আবেগটা আমার একটা বড় চালিকা শক্তি, এবং এই আবেগ আমার পরিবেশের সবার জন্য, এই আবেগ আমার চারিপাশের প্রকৃতি এবং মানুষের জন্য। আমার চারিপাশটা ঘিরে রাখে যারা, তারাই আমার শ্রেষ্ঠ সম্পদ, তারাই আমার সবচেয়ে আপনজন, এবং তাদের সাথে মিলেমিশে আমি আনন্দিত হই, এবং তাদের সুখে দুঃখে আমি কাছাকাছি থাকতে ভালোবাসি। এবং আমি জেনে খুবই আনন্দিত হই যে আমার যারা কাছে থাকেন তারা যখন আমার প্রতি একটুখানি প্রগাঢ়তায় উচ্চারণ করেন, এ আমাদের লোক, আমি সেই কথাটাই শুধু শুনতে চাই, এবং আজন্ম এটাই আমার ভালোবাসা। তো আমি এইটুকুন বলে আজকে দ্বিতীয় অংশটুকু বলছি যে আজকে 15ই আগস্ট, আজকে থেকে 45 বছর আগে হিংস্র হায়নাদের ছোবলে এবং তাদের বিষাক্ত নখরে আমার জাতির নেতা, বিশ্ব নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন জায়গায় আক্রমণ করে তাদের হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ড করেই তারা ক্ষান্ত হয় নাই। তারা মনে করেছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করলে আমাদের এই জাতির উপর তারা আবার সেই পাকিস্তানি কায়দায় নিপীড়ন করতে পারবে। কিন্তু বঙ্গবন্ধুর আত্মা অনেক শক্তিশালী, এবং হাজারো বঙ্গবন্ধু, লক্ষ বঙ্গবন্ধু আজকে মানুষের মধ্যে। আমাদের পরবর্তী প্রজন্ম বঙ্গবন্ধুকে আমাদের চাইতে বেশি ভালোবাসে। তো বঙ্গবন্ধুর প্রতি এবং তার পরিবারের সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে যেহেতু কথা বলছি, আজকে আমার কয়েকটা এরকম শোক সভায় যোগদান করতে হয়েছে ওয়েবিনারের মাধ্যমে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে। তো আজকে এইখানে লেখাপড়ার ব্যাপার হবে। আজকে রাতটা শেষ করব এই সায়েন্টিফিক প্রোগ্রাম দিয়ে। আজকে আমাকে এমন একটা টপিক দেওয়া হয়েছে, যে টপিকটা নিয়ে কথা বলতে গেলে একটু বলতে হয় যে এটা এমন একটা জায়গা যেখানে 60-এর দশকের শুরুতে এই রোগের একটি চিকিৎসা বের করে, H2 রিসেপ্টর ব্লকার বের করে প্রফেসর ব্ল্যাক নোবেল প্রাইজ পান, এবং তার 20 বছর পরে আবার বিজ্ঞানীরা এর কারণ হেলিকোব্যাক্টার পাইলোরি বের করে প্রফেসর মার্শাল এবং আরো দুইজন তারা মিলে আরেকটি যুগান্তকারী কারণে তারা আবার নোবেল প্রাইজ পান। এবং আপনারা জানেন যে প্রফেসর ব্ল্যাক আপনার বিটা ব্লকারও আবিষ্কার করেছিলেন। এই বিটা ব্লকার আবিষ্কার করতে গিয়ে উনি H2 রিসেপ্টর ব্লকার আবিষ্কার করেন। এটা একটি অত্যন্ত চমকপ্রদ ঘটনা, এবং এটা আমার কাছে সবসময় অত্যন্ত চমকপ্রদ মনে হয়, এই জন্য আমি এটা বলি। আর যে বিষয়টি নিয়ে আজকে আমাদের কথা বলতে হবে, এই যে আমাদের ডক্টর অনন্যা অত্যন্ত যৌক্তিকভাবে বললো যে ওভার ডায়াগনোসড, এবং মানুষ তার কি অসুবিধা বলতে গিয়ে কি ওষুধ খায়, এবং সেটার জন্য ডক্টররাও লিখে থাকেন। সেটার একটি হচ্ছে পেপটিক আলসার, এবং এই জাতীয় অসুখের সাথে রিলেটেড যে ওষুধগুলো আবিষ্কার হয়েছে তার সাথে। তো সেটা একটা আমি বললাম। আরেকটি কথা আমি বলতে চাই, আজকে উপস্থিত দেখতে পাচ্ছি আমি প্রফেসর প্রদীপ দত্ত। প্রদীপ দত্তকে শুধুমাত্র আপনারা পরিচয় করিয়ে দিলে হবে না। আমি এই যখন IPGMR এ আমরা পার্ট 1 পার্ট 2, মানে আমরা রিডিং পার্টনার, এমন মেধাবী পার্টনার পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের ছিল। এবং দুই বন্ধু মিলে আমরা পড়াশোনা করেছি, এবং পড়াশোনার পরে দুইজন অধ্যাপক হয়েছি, এবং এটা হলো আমাদের সবচেয়ে বড় পুরস্কার। আমার বন্ধু চিরঙ্কে আঁকড়ে রাখলেন, আমি বগুড়া মানুষের ভালোবাসা নিয়ে তারপর ঢাকায় এসেছি আর কি। তো আমার বন্ধুর পরিচয় অনেক, এবং মানুষ হিসাবে, বন্ধু হিসাবে, শিক্ষাগুরু হিসাবে, আমার সহযোগী হিসাবে, আমার রিডিং পার্টনার হিসেবে, একেবারে শেষ দিন পর্যন্ত আমরা একসাথে পড়েছি, পরীক্ষা হলে গিয়েছি, একসাথে পড়েছি। এবং এই আমার বন্ধু, সেই বন্ধুর উপস্থিতি অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবে। এবং তার চাইতে বড় কথা হচ্ছে আজকে যারা শুনছেন এবং যারা দেখছেন তারা সবাই আমার অনেক আপনজন। হয়তো অনেকের নাম আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি মনে করি যে আজকে যারা রয়েছেন তারা অনেক অনেক বিখ্যাত ব্যক্তিরাই রয়েছে। এবং SKF কে আমি আগাম শুভেচ্ছা জানাই এমন চমৎকার মহতি একটা অনুষ্ঠান করার জন্য এবং আমাকে সুযোগ দেবার জন্য। আমি একটি যুদ্ধের কথা বলি।
যুদ্ধের কথা দিয়ে আমি শুরু করতে চাই পেপটিক আলসার ডিজিজ। একটা হলো আমরা কোন জায়গাটির কথা বলবো। আমরা খাদ্য নালীর এমন একটা অংশের কথা বলবো যেখানে রয়েছে ইসোফেগাস পার হয়ে স্টমাক, ডিউডেনাম, তারপরে জেজুনাম, আইলিয়াম, তারপরে আমাদের আপনার লার্জ ইন্টেস্টাইন। কিন্তু আমরা কথা বলছি আজকে পেপটিক আলসার নিয়ে। এই পেপটিক শব্দটি যুক্ত হয়েছে যেই জায়গার কারণে সেটা নিয়ে আমি বলবো। এইটা হচ্ছে প্রধান জায়গা হচ্ছে স্টমাক, যে স্টমাকটা আমাদের এই ব্যাটল গ্রাউন্ড। কেন ব্যাটল গ্রাউন্ড? এখানে দুই ধরনের শক্তি রয়েছে, দ্য ফোর্সেস অফ অ্যাটাক আর ফোর্সেস অফ ডিফেন্স। ফোর্সেস অফ অ্যাটাক হচ্ছে অ্যাসিড, আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে রয়েছে, এখানে পেপসিন রয়েছে, এবং এখানে রয়েছে একটু আগে আমি উল্লেখ করলাম হেলিকোব্যাক্টার পাইলোরি, এবং রয়েছে বাইল সল্ট। এরা হচ্ছে ফোর্সেস অফ অ্যাটাক। এবং এর সাথে রয়েছে আমাদের কিছু ডিফেন্স। এই ডিফেন্সটা হচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণে মিউসিন সিক্রেশন হয়, আমাদের সেলুলার মিউকাস হয়, বাইকার্বনেট হয়, এবং মিউকোজাল ব্লাড ফ্লো হয়, এবং সবচাইতে বড় কথা এরা আপনার র্যাপিড সেল টার্নওভার হয়। এরা হলো ডিফেন্স। এবং এই যে আমাদের যে আবিষ্কৃত হয়েছে গ্যাস্ট্রিক অ্যান্টিসিক্রেটরি এজেন্ট, এর মধ্যে আমরা বললাম একটু আগে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এবং প্রোটন পাম্প ইনহিবিটরস পিপিআই। আমরা জানি যে এগুলো মানুষ মুড়ি মুরগির মতো খায়, কিন্তু এই যে ডিফেন্স রয়েছে আমাদের, এই ডিফেন্সকে কার্যকর করার জন্য এই হাইপোসিক্রেটরি এজেন্টস যথেষ্ট নয়। এর সাথে আমাদের প্রয়োজন কিছু কিছু অন্যান্য ওষুধ, যেমন অ্যান্টাসিড এবং সুক্রালফে। অর্থাৎ এখানে সোলজাররা কারা হবেন যখন যুদ্ধ বেজেই যাবে, তখন ইনফ্যান্ট্রি কারা আসবেন, কারা আপনার আমাদেরকে রসদ যোগাবেন, এটা একটু আমাদের জানতে হবে। এই জায়গাটা আমাকে মনে রাখতে হবে যে সাইটো প্রোটেকশন ইজ ইম্পর্টেন্ট। আবার আমি জানি যে এই চিকিৎসা করতে আমাদের ডক্টররা জেনারেলের ভূমিকা পালন করে, যেহেতু যুদ্ধক্ষেত্র, সো দে অ্যাক্ট লাইক জেনারেলস। কিন্তু জেনারেলদের অনেক রকমের কাজ করতে হয়। তাকে একজন ভালো ট্যাকটিশিয়ান হতে হয়, তাকে একজন পলিটিশিয়ান হতে হয়, তাকে একজন আপনার ফিলোসফার হতে হয়, তাকে আপনার একজন ডিপ্লোম্যাট হতে হয়, এবং তাকে অত্যন্ত কেয়ারফুলি প্ল্যান করতে হয় আমি পেপটিক আলসার কিভাবে চিকিৎসা করব। আমি শুরুতেই বলছি যে একজন ট্যাকটিশিয়ান জেনারেলের প্রয়োজন পেপটিক আলসার চিকিৎসা করতে গেলে। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে যে অন্যান্য যুদ্ধের মতো এখানে কতগুলো সাইকোজেনিক ফ্যাক্টর রয়েছে যারা অ্যাফেক্টেড হয়। যদি আমরা ইগনোর করি একজন পেশেন্ট যার পেপটিক আলসার রয়েছে, তার সাইকোজেনিক ফ্যাক্টর গুলো যদি আমরা নেগলেক্ট করি, তাহলে যুদ্ধে আমাদের পরাজয় হবে। তাহলে সাইকোজেনিক ফ্যাক্টরটা আমাদের মনে রাখতে হবে, এটাকে নেগলেক্ট করা যাবে না। তাহলে আমাদের যে এই যে দুটো পাওয়ার, এই যে একটা ডিফেন্স এবং এইটা একটা যে আপনার ব্যাটলিং ফোর্স, এদের মধ্যে যুদ্ধের পরে আমাকে একটা ব্যালেন্স অফ পাওয়ার করতে হবে, এবং ব্যালেন্স অফ পাওয়ারের মাধ্যমে আমি এই যুদ্ধে জিততে পারবো। The only general who can win the battle, who becomes a good tactician, a good diplomat, a good politician, a very good psychologist. So these all are important when you go to treat this peptic ulcer disease. এখন সম্মানিত সভাপতি, আমি আমার পেপটিক আলসার শুরু করার আগে আমি কয়েকটা জিনিস একটু বলবো। We know about anatomy of the stomach, we know about duodenum, jejunum and other parts. তো আমি একটু পরে পেপটিক আলসারের ডেফিনেশন বলবো। তো আমি কয়েকটা জায়গায় একটু ফোকাস করতে চাই মিস্টার চেয়ারম্যান, যে স্টমাক এবং এই যে ডিউডেনাম, যে এর পরের অংশ যে একটা সি শেপের কার্ভ হয় এবং তার মধ্যে যে প্যানক্রিয়াস লোকেটেড, এটা আমরা জানি। এখন আমি একটু স্টমাক সম্বন্ধে একটু বলি, অ্যানাটমিক্যালি কি রয়েছে। অ্যানাটমিক্যালি এর যে ভেতরের ইনার লাইনিং রয়েছে, এটা হলো একটা মিউকোজা, এই মিউকোজা লাইনিং, এবং দ্য গ্রেটার কার্ভেচার অফ দ্য আনডিস্টেন্ডেড স্টমাক হ্যাজ থিক ফোল্ডস অর রিউগি। এই রিউগি গুলোর একটা বিরাট কাজ রয়েছে মিস্টার চেয়ারম্যান। এবং মিউকোজা অফ দ্য আপার 2/3 অফ দ্য স্টমাক কন্টেইন প্যারাইটাল সেল। এইটা মনে রাখতে হবে যে আপার 2/3 প্যারাইটাল সেল,
এবং এইখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। এবং চিপ সেল থাকে যাদের মধ্যে সিক্রেশন হয় পেপসিনোজেন, এবং প্রোটিওলাইসিসের জন্য উই নো দ্যাট পেপসিনোজেন ইজ ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটায় আমাদের এই যে ইম্পর্টেন্ট, আমরা প্যারাইটাল সেল এবং চিপ সেলের কথা আমরা জেনে রাখলাম। এরপরে আপনি নিচের অংশে আসেন, এখানে রয়েছে এন্ট্রাল মিউকোজা। এখান থেকে কি হয় মিস্টার চেয়ারম্যান? এখান থেকে বাইকার্বনেট হয় এবং মিউকাস সিক্রেটিং সেল হয় এবং জি সেল হয়। এখান থেকে জি সেল রয়েছে যাদের মধ্যে থেকে গ্যাস্ট্রিন বের হয়, এবং এই গ্যাস্ট্রিনটা মনে রাখতে হবে অ্যাসিড সিক্রেশন করে। এবং দুই ধরনের গ্যাস্ট্রিন থাকে, আমরা এটা জানি মিস্টার চেয়ারম্যান স্যার। তো এখন এর সাথে আমরা জানি যে একটা ইম্পর্টেন্ট রয়েছে, যে এর মধ্যে সোমাটোস্টেটিন একটা রয়েছে যেটা বের হয়, এটা আবার অ্যাসিডটাকে সাপ্রেস করে। এবং এদের একটা সেল রয়েছে যেটা অ্যান্ট্রামে থাকে, যাদেরকে আমরা ডি সেল বলি। এবং এই যে আমাদের এই এতগুলো আমরা জানলাম যারা আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বাড়িয়ে দেয়। আর মিউকাস সিক্রেটিং সেলস থ্রু আউট দ্য স্টমাক থাকে, এবং এরা মিউকাস এবং বাইকার্বনেটকে সিক্রেট করে, যার ফলে আপনার এই যে গ্লাইকোপ্রোটিনটা যে মিউসিন বের হয়, এটা হলো সারফেস একটা কোটিং দিয়ে রাখে, যে নাহলে তো স্টমাক থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হবে এ তো নিজে অটো ডাইজেশনে যেতে পারতো, কিন্তু এই মিউকাস একটা ইম্পর্টেন্ট সিক্রেশন করে দেয়। এবং এছাড়াও রয়েছে আমাদের মিউকোজাল ব্যারিয়ার, যেটা দিয়ে আমরা দেখতে পাই যে এটা আপনার আটকে রাখে এবং টাইট জাংশন থাকে সেলের, এটাও আপনারা সবাই জানেন। এবং এই কারণে আপনার স্টমাকের সেলগুলো আপনার এই ব্যারিয়ার হিসেবে কাজ করে আপনার অ্যাসিড থেকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। যদি আমরা ডিউডেনামের দিকে তাকাই মিস্টার চেয়ারম্যান, তাহলে দেখব এখানে রয়েছে ভিলাই, যে অন্যান্য স্মল ইন্টেস্টাইনের অংশের মতো, এবং এখানে রয়েছে ব্রুনার্স গ্ল্যান্ড, যেখানে অ্যালকালাইন মিউকাস সিক্রেশন হয়। এবং এই ফলে এই যে ব্রুনার্স গ্ল্যান্ড থেকে যে অ্যালকালাইন সিক্রেশন হলো, যেটা মিউকাস, এবং এর সাথে প্যানক্রিয়াটিক এবং বিলিয়ারি সিক্রেশন মিলে, they help to neutralize the acid secretion from the stomach when it reaches the duodenum. তাহলে এটা আমি বলে রাখলাম যে এটা আমাদের জানার জন্য, যে নর্মাল অ্যানাটমি এবং ফিজিওলজি একটু পরে আমরা বলবো। এছাড়াও আমরা দুই একটা টার্মিনোলজি তো মিস্টার চেয়ারম্যান স্যার বলতে চাই, যে আমরা কখনো কখনো পেপটিক আলসার বলতে গিয়ে আমরা বলি যে গ্যাস্ট্রাইটিস, আমরা বলি গ্যাস্ট্রোপ্যাথি। এটা নিয়ে আমি একটু define করতে চাই। Gastritis, as because there is itis, it means the inflammation associated with mucosal injury. এবং এটা কখনো কখনো লুজলি এন্ডোস্কোপিস্টরা আপনার এন্ডোস্কোপি করে বলে দেন, যখনই তারা একটু রেডনেস দেখেন তখন তারা বলে দেন যে এটা পেশেন্টের গ্যাস্ট্রাইটিস রয়েছে। কখনো বলেন ডিফিউজ গ্যাস্ট্রাইটিস, কখনো বলেন এটা এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস, উই নো দ্যাট। আরেকটি টার্ম আমি বলতে চাচ্ছি, যে আপনার গ্যাস্ট্রোপ্যাথি, যেখানে ইপিথেলিয়াল ড্যামেজ হবে কিন্তু ওখানে রিজেনারেশনটা হবে উইদাউট ইনফ্লামেশন। এটা একটু আমি আপনাকে মিস্টার চেয়ারম্যান স্যার জানায় রাখলাম, যে কি করে এইটা আমরা জানতে পারবো। এবং এছাড়াও এই যে আমরা যে সেলগুলোর কথা বললাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বললাম, এর সাথেও আপনার হিস্টামিনের রোল রয়েছে। আমরা জানি যে হিস্টামিন যে G2 প্রোটিন ভায়া S2 রিসেপ্টর দিয়ে এরা স্টিমুলেট করে এবং সাইক্লিক এমপি তৈরি হয়, এবং এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2 পাশাপাশি সিক্রেশন হয়, এবং এরা ইনহিবিট করে অ্যাসিড সিক্রেশন। এবং এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো যে ভ্যাগাস সাপ্লাই, যে এই যে আপনার অ্যান্টিকলিনার্জিক সাপ্লাই এবং ভেগাসের সাপ্লাইয়ের জন্য এখানে অ্যাসিটাইলকোলিন যেটা আসে, এবং M3 রিসেপ্টর রয়েছে এখানে, এবং তারা আপনার এন্ডোক্রোমাফিন সেল দিয়ে কাজ করে, এবং তারা আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দেয়। এবং একসময় জানেন যে বাংলাদেশে আপনার কি পরিমাণ ভ্যাগোটমির কত রকম ভ্যারাইটি ছিল, আমাদের মুখস্থ করতে করতে কত রকম মানে কষ্ট হতো, যে ভ্যাগোটমির কত রকম টাইপ হতো, এবং সেইগুলো আমরা সেই হিসাবে কাজ করতাম। এখন এইটুকু নলেজ দিয়ে আমরা মাননীয় চেয়ারম্যান স্যার, আমরা একটু বলতে চাই যে আজকের যে টপিক রয়েছে, I want to go
inside this peptic ulcer. So we know that peptic ulcer is an ulcer in the either in the lower esophagus or in the stomach or duodenum. তাহলে এই পর্যন্ত অ্যাসিড পেপসিন ডাইজেশনের এলাকা আমরা জানি। তাহলে এইটুকুনি কি পেপটিক আলসার? কখনো কখনো small intestine and other parts may be affected, especially when jejunum is involved because of your anastomosis, gastrojejunectomy. So when there is gastrojejunectomy, the patient can have stomach ulcer and there can be your anastomotic ulcer. So that is also, and also we know that another is your Meckel's diverticulum. Adjacent to Meckel's diverticulum, this type of ulcer is possible in case of ileum also. So you see that in a very large list of your areas where this peptic ulcer can occur, Mr. Chairman, sir. So this is about the definition. I want to go, sir, what are the clinical presentations? The clinical presentations may become acute or may become chronic, Mr. Chairman, sir. And these ulcers may go into stomach or duodenum, and they can penetrate. They usually penetrate the muscularis mucosa. When there is erosion, the muscularis mucosa is not penetrated. So when we want to say that this is ulcer, the muscularis mucosa is penetrated. And the acute ulcer doesn't show any sign of fibrosis. These are the characteristics when the ulcer is formed. So with this knowledge, if we want to go to epidemiology of peptic ulcer disease, usually in a community, the prevalence of peptic ulcer is only 0.1% to 0.2%. And in many areas of the Western world, we find though the number of people being affected by Helicobacter pylori is increasing in Western community. But because of your eradication of Helicobacter pylori, in the Western community, the incidence of peptic ulcer is decreasing, Mr. Chairman, sir. But you see, the infection by Helicobacter pylori and also the presence of other factors to produce peptic ulcer disease is high in developing countries, in the third world, fourth world countries. So there we find that the prevalence is a little bit high in those people. And also we know that there may be your recurrence or there may be your chronicity. So those are also very common when you can see that when there are chronic ulcers, the prevalence become very high. Male to female ratio is a little bit different in duodenal and gastric ulcer. So in duodenal ulcer, it is a male disease, male predominant disease. For every 5 males, 1 female is affected, and in some communities it is 2:1, 2 males is to 1 female. And for the gastric ulcer, again, it's a male predominant, but it is 2:1 or less. So this is a part what we should remember. And other factors to remember about the pathological changes which occur when the ulcers occur in the stomach or duodenum. So in case of chronic gastric ulcer, Mr. Chairman, sir, is usually it is single. 90% are situated on the lesser curve within the antrum or at the junction between body and antral mucosa. So that is very interesting that we have to remember the peptic ulcer, the lesser curve. But chronic duodenal ulcer occurs in the first part of the duodenum and 50% are on the anterior wall. And gastric and duodenal ulcers, they can occur in the same person, they can coexist in about 10% of patients. And more than 1 peptic ulcer is found in another 15% of people. So it can happen. And we know about Zollinger-Ellison syndrome, where this type of your ulceration can occur, Mr. Chairman, sir. So we know that many of the things are important. Why these ulcers occur? So why these ulcers occur? Now the question comes, if we want to give a focus on pathophysiology, at the beginning, I focused on the defensive forces which are present normally in a person, which are acting physiologically, but there are some attacking forces. So there is a disruption between the normal
regenerative power, and also the the destructive power. So there is formation of ulcer. But the things which are now commonly known, that one of the important things is that the Helicobacter pylori. I will try to discuss a little bit about Helicobacter pylori. If I get time, Mr. Chairman, sir, I will talk on that. And then number 2 is your NSAIDs. NSAIDs are very important to produce peptic ulcer disease. They can produce acute erosions, and they can also be the cause when a person is taking NSAIDs for a long period of time, especially older group of people for arthropathy, or they are regularly using, they are abused by NSAIDs. And some of the things which have to be very important to be remembered, that is your non-Helicobacter pylori, non-NSAID peptic ulcer disease. In some of the conditions, there can be your peptic ulcer disease like Zollinger-Ellison syndrome, COPD, hypercalcemia, and stress ulcer. And also we have to remember smoking. These are the factors which can also work on the stomach and duodenum to produce ulcers. They will be regarded as non-Helicobacter pylori, non-NSAID ulcers. So a little bit about the Helicobacter pylori. So we say that after discovering this Helicobacter pylori, the scientists received Nobel Prize. So it is very much pertinent to discuss a little bit about the Helicobacter pylori. So we know that Helicobacter pylori association is very important to produce peptic ulcer disease. And in our country, and especially in the surrounding countries, we have seen that the peptic ulcer can occur in our population in abundance. And also it is seen that the people, they acquire the infection in childhood time. And many people, they just keep the infection, the infected stomach without producing peptic ulcer disease for many years. And some occasion, they can have the peptic ulceration, but asymptomatically many patients, they can be staying for a long period of time. So we can find that exactly we don't know why this Helicobacter pylori produces this peptic ulcer. This colonized population, they are staying over the mucosal surface, and at times by getting the opportunity, they can start the action, and you know that they can start producing damages in the stomach. And you know that Helicobacter pylori is highly adapted to the stomach environment. And when they just in the mucus layer, they colonize just in the epithelium and also into the mucosal layer or just beneath this mucosal layer. And they have got several number of adhesion molecules by which they just keep themselves attached, and they remain binded over there for a long period of time. And then sometimes they produce some antigens which are expressed on the gastric mucosa. And damage to the gastric epithelial cells is caused by release of the enzymes and the induction of apoptosis through binding to class 2 major histocompatibility molecules. This is very important. And also we know that there is production of urease by the Helicobacter pylori that enables the conversion of urea to ammonium and chloride, which are directly cytotoxic, Mr. Chairman, sir. Then we can find they can produce your cytotoxic associated protein, which are very much related to the formation of ulcers. And also there may be vacuolation, and also they can produce vacuole immune complex. So these are the ways by which there is your Helicobacter pylori induced damages. So we can find various types of your damages can occur in the upper GI by Helicobacter pylori, as because I said there can be gastric ulcer, there can be duodenal ulcer, there can be simple inflammation in the formation of enteral gastritis, and on some occasion, Mr. Chairman, sir, there can be gastric intestinal metaplasia, and even in a few percentage of cases we have found
that the patient can have your gastric cancer. So that is also very important to remember, that what happens in our patient. So this is why this is important, that this Helicobacter pylori, after eradication, also they can come again to produce ulcer. And one interesting phenomenon which I want to remind you, that even eradication of Helicobacter pylori after chronic use of your PPIs can produce reactivation of Helicobacter pylori, and they can become positive. They can remain positive for many years. So that is one important thing. So I say that there is your antral gastritis. The patient can have pangastritis. The patient can have duodenal ulcer. The patient can have gastric ulcer, and even the patient can have gastric cancer. So some of the host factors, Helicobacter pylori, and other environmental factors, they can interplay together. And among the environmental factors, NSAID and smoking are two important factors, Mr. Chairman, sir. So this is the way by which the ulcerations occur in stomach and duodenum, and it can be for a long period of time, which can persist. So let me talk a little bit about the clinical presentation. During our time, when we were students, our teachers used to ask that name some diseases which can be diagnosed by taking history alone. Our teachers used to ask us. So among them, this peptic ulcer disease is one of those which could be diagnosed by taking history alone. And we know that the development of the mnemonic is your Socrates. So if you see that the patient has got this periodic pain, the epigastric pain, and the pointing sign, and the patient has got this relief with your antacid, then it was to be diagnosed as peptic ulcer disease. When we were students of final year, at the time, upper GI endoscopy was not available in our country. So it was very difficult by seeing only the barium meal X-ray. So it was either underdiagnosed or overdiagnosed, but we could see that our teachers used to say that these are the features by which you can make a diagnosis. But now we understand that peptic ulcer disease can produce various types of features, which may not be specific to the ulcer. So by finding only the symptoms, later the physicians found the term dyspepsia. And you can see various types of manifestation can be under the cover of your dyspepsia, not only abdominal pain. The patient can mean many things under the term dyspepsia. So many diseases can occur with your meaning of dyspepsia. So by only history, it is very difficult to diagnose this peptic ulcer disease. To tell you the clinical features, Mr. Chairman, sir, peptic ulcer disease is a chronic condition which there is spontaneous relapses and remissions, and lasting for decades, if not for life. So for many years, the patient can have remission and then relapses. So we can find that most commonly the patient will have recurrent abdominal pain, and very importantly, that the patients can have the abdominal pain. The pointing sign is very important. The patient can locate the site of pain by one finger. That is the index finger. He can put on the abdomen, on the epigastrium, or around that region. So that is very important pointing sign. And on most of the cases, the physical sign which is only found in peptic ulcer disease is the pointing sign. So localization over the epigastrium. And many patients, they can talk about relationship to food. And nowadays, we don't find that due to various factors, that exact relationship to food is found. But for patients who are having gastric ulcer, they usually speak of the exacerbation of pain after taking food, and which is opposite in case of duodenal ulcer. The patient can say that I get some relief after taking food. For that reason, the people having gastric ulcer can have weight loss, and people having duodenal ulcer can have weight gain.
And also, very importantly, the episodic occurrence. Episodic occurrence is one of the important feature. The third feature, which is very important, for a period of time, for an episode, the patient will have pain, and after treatment or without treatment, the patient can have betterment, the patient can improve, but later, again, they have got the relapse. So episodic occurrence. And there are some other terms for which are very much related to duodenal ulcer, like your nocturnal pain. After taking food in the evening, they can have your midnight pain in case of duodenal ulcer. So that can also be very important in some of the patients, where you can find that the patient will have nocturnal pain. And occasionally, the people having peptic ulcer disease, they can have vomiting. Around 40% of the patient can have vomiting. But whenever the patient has got persistent vomiting, I want to tell you that it is an alarming sign that in people having gastric outlet obstruction, they will have this persistent vomiting. So whenever the patient will have persistent vomiting, we have to take it very seriously. And usually, in older people, like many atypical presentation, this is also very much atypical. They may not have any type of pain, any type of symptom in the abdomen, especially the elderly people, and are taking NSA. They may not have these typical features, what I mentioned, Mr. Chairman, sir. So the patient sometimes they can have, the silent ulcer. That also I want to remind you. And they can have your undetected blood loss, and they can present with your unexplained anemia. And after doing the occult blood test, we can find the patient can have your ulcer by diagnosed by your upper GI endoscopy. So that is also another important thing. Or some people can have a deadly complication like perforation. Though we find the number of cases having perforation, gastric outlet obstruction, or that hemorrhages are decreasing in intensity. But once upon a time, we could find that number of cases presenting with complications of peptic ulcer disease were many. And in surgical ward, we could find that for surgery for the peptic ulcer was the most important surgery. About among your 6 or 7 cases, 3 or 4 patients were gastrojejunostomy and vagotomy during our studentship. But nowadays, they don't go for your gastrojejunostomy. And also, repairing the perforation is also decreasing day by day. So this is the usual picture, Mr. Chairman, sir, what I want to mention. And next, I will go to the investigations, ladies and gentlemen. You see, if we want to say that the patient is having your abdominal pain, you are suspecting that the patient can have your peptic ulcer disease in any form. The most important, very importantly, pertinently investigation is your upper GI endoscopy. So the one investigation which is important, that is the preferred investigation, upper GI endoscopy. So that is the important, and most of the occasions, if it is in the lesser curvature, in the stomach or in the duodenum, usually it doesn't require a biopsy. But if it is in the greater curvature of the appearance is your proliferative or fungating in type or persistently bleeding, then you can go for a biopsy along with that. But very importantly, I want to mention about the very important investigation on Helicobacter pylori. This is very important because the students are frequently asked in the exam about Helicobacter pylori diagnosis. It is necessary the patients when they present with your peptic ulcer disease, and if we want to see that we are the patient whether he has got Helicobacter pylori infection or not. So when especially the patient has got active peptic ulcer disease, when he has got recurrence of peptic ulcer disease or mucosa associated lymphoid tissue lymphoma, that is MALT, or the patient needs your test and treat. So without testing, when you are not going to treat, in those group of patients, the Helicobacter pylori
is essential. And also, when you just see the patients under 55 complaining of dyspepsia, they need investigation. And when there is your no alarming symptom, that is your weight loss, no anemia, no dysphagia, no vomiting, no family history of gastrointestinal cancer. These are the alarming signs associated with any ulceration in the GI tract. So that is also very important. But you know that some of the features I mentioned, that peptic ulcer disease can produce anemia, but anemia beyond your expectation can sometimes be an alarming sign. So that is to be important. And dysphagia is very important to be investigated. Persistent vomiting is a very alarming sign, as I say. And family history of gastrointestinal cancer, that is very important. So these are the very important features. So I want to talk about the diagnosis of Helicobacter pylori, Mr. Chairman, sir. So first of all, I will say about the non-invasive method. So serological test, when you want to go for Helicobacter pylori diagnosis, serological test, the IgG antibodies, and this is a very sensitive, 90% sensitive and 83% specific. And they are used in diagnosis and in epidemiological studies. They are very useful in epidemiological studies. And IgG titers, when we do it, they usually take 1 year to fall down after eradication therapy. So you see that therefore they are not useful for confirming eradication or the presence of a current infection. So for a long period of time, they can remain positive. So it is not a very useful test when you think that the patient has got acute infection or whether you want to see the result of eradication. And these antibodies can also be found in saliva, Mr. Chairman, sir. Another important, quick and reliable test which has been there is your urea breath test. And this is a reliable test, and that is used as a screening test, Mr. Chairman, sir. And usually the measurement of carbon dioxide in the breath after ingestion of urea requires a mass spectrometer. So it needs a very costly machine, mass spectrometer. But it is very sensitive, about 90%, and very specific, 96%. So this is very important, and this 90% sensitivity can be more improved. That is about 100%. If you can stop the patient taking an antibiotic in the last 4 weeks, and also by stopping PPIs in the last 2 weeks. So the sensitivity of urea breath test is increases. Another non-specific, non-invasive method test is your stool antigen test. And in some centers, this stool antigen test, it supersedes breath testing as the method used to determine Helicobacter pylori status is important in those areas for screening. So it's a specific immunoassay which uses monoclonal antibodies for the qualitative detection of Helicobacter pylori antigen, and it is overall sensitivity is very high, about 97%, and it is specific in 96% of cases. So the test is useful in the diagnosis of Helicobacter pylori infection, and also it can be used to monitor the efficacy of eradication therapy. That is also important. Again, to increase the sensitivity of this test, we can stop this PPI for preceding 2 weeks, and then the patient can go for this your stool antigen test, Mr. Chairman, sir. These are the 3 important non-invasive methods what I mentioned. But very invasive method, Mr. Chairman, sir, I want to mention the 3 important tests which can be done for the patients who are having suspected Helicobacter pylori infection. One is your biopsy urease test. So gastric biopsies, usually antral, unless additional material is needed, to extrude proximal migration are added to a substrate containing urea and phenol Z.
if Helicobacter pylori is present in that material, the urease enzyme that the bacteria produces splits the urea to release ammonia, which raises the pH of the solution and causes a rapid color change. Mr. Chairman, sir, it is from yellow to red. So that is an indicator that the patient has got Helicobacter pylori. As I already earlier mentioned, that ammonia production is an important factor, which is very much cytotoxic. So we can identify Helicobacter pylori status by this test, this biopsy urease test. And another test which can be done, Mr. Chairman, sir, histology. By taking the biopsy material, then we can do the GM size stain, and then we can see that the patient can have this histological changes. And from there, we can see that Helicobacter pylori on the surface of the gastric cells or the duodenal cells. And this sensitivity for obtaining this Helicobacter pylori in the biopsy material can be improved by your immunohistochemical staining using an anti-Helicobacter pylori antibody. So that is also another important type of assaying this patient. Finally, the most important method of that is the confirming the diagnosis of the presence of your Helicobacter pylori. That is the culture. So, and that can be done to find out that yes, the patient has got this biopsy material, has got this Helicobacter pylori, and also we can do the sensitivity test. And this sensitivity test is an important because we use antibiotic, and many of the antibiotics are now we know that they are resistant. So antibiotic testing is important to find out to be done in the people who are really refractory to the common eradication therapy. So in those patients that after repeated eradication therapy, when you find that the patient is still having or harboring this Helicobacter pylori, then the culture can be done in this patient, Mr. Chairman, sir. So that I say that these are the infection finding in this patient, that the patient can have this Helicobacter pylori infection, and how to diagnose this Helicobacter pylori infection. Then we diagnosed that the patient, we took the history, we examined the patient, we excluded all the alarming symptoms, and we found that the patient might have Helicobacter pylori infection by one of the tests which is available, because not in all countries all the tests are available. Even in our country, that we cannot go for your culture, but urea breath test is available in only definitive centers, not in all centers. So these are all very difficult tests. So we can see that how difficult it is to be diagnosed that this this Helicobacter pylori infection. But most of the centers, they go for this antibody test, IgG, and I have seen some patients, they come to me with your IgG being done after 1 month, 2 months regularly. But as I mentioned, that IgG after eradication is not a very good test for acute diagnosis, or not a very good tool for eradicative assessment. So that is very important. So with this knowledge, Mr. Chairman, sir, I want to go for managing the patient. What are the aims of management? The aims of management are threefold. We have to relieve the symptoms, we have to induce healing, and also we have to prevent the recurrence. So that is a very important part. So, and very importantly, I want to mention one point, Mr. Chairman, sir, that Helicobacter pylori eradication is the cornerstone of therapy for peptic ulcers, as this will successfully prevent relapse and eliminate the need for long-term therapy in the majority of patients. So why I say this long-term therapy? Because we see that in our community, hundreds and thousands of people are taking your PPIs for years after years. So what is happening to them? That is a question, Mr. Chairman, sir. So Helicobacter pylori, you know, all patients with proven ulcers who are Helicobacter pylori positive,
they should be offered eradication. So that treatment is based upon, you know, Mr. Chairman sir, a PPI taken simultaneously with 2 antibiotics, and from amoxicillin, clarithromycin, and metronidazole, and other antibiotics which are also tested like tetracycline, doxycycline, they are also there. But among these three, amoxicillin, clarithromycin, and metronidazole, usually all the regimes which are manufactured in our communities, these are from these 3 antibiotics. So when the patient will be taking these antibiotics in the standard dose, these are for 7 days. So high dose twice daily PPI therapy, if we can give, then it increases the efficacy of treatment, as does extending treatment to 10 to 14 days. So, and this, if we can treat this patient for from 7 days to 10 to 14 days, the success will be more. In many patients, it can be used. So from 70% achievement, it can go up to 90 to 100% of patients. So that is one of the important issues, Mr. Chairman, sir. And sometimes, you know, a quadruple therapy can be used, consisting of your omeprazole or another PPI and bismuth subcitrate, and that is one, metronidazole and tetracycline. And if we want to name it shortly, that's OBMT, omeprazole, bismuth subcitrate, metronidazole, and tetracycline for 10 to 14 days is also there in some centers. They practice this one, a quadruple therapy. So you can see, if we give Helicobacter pylori eradication therapy for once, and after successful therapy for 6 to 8 weeks, if we see that still there is persistence of Helicobacter pylori, so we can go for the third attempt. Will be done after antimicrobial sensitivity testing. So before giving the third eradication therapy, we need a biopsy, and also we can go for a rescue therapy. That rescue therapy a little bit different, Mr. Chairman. That is your levofloxacin, PPI, and clarithromycin. So that is also very important. And in some centers, they practice in this group of people, when there is your third time recurrence, they can go for long-term acid suppression. So that is also another one type of therapy. And we know that Helicobacter pylori will help us to treat the peptic ulcer, the multi-type lymphoma, then family, especially the people who are having gastric ulcer, cancer, and also the people who are having your dyspepsia without ulcer and having Helicobacter pylori positivity, and who are using long-term NSAID therapy, or who are using low-dose aspirin for a long period of time. We know that we are having many patients having your ischemic stroke, or after any type of your myocardial infarction or ischemic heart disease. Then, and if the patient have got your ulcers for more anti-ulcerative therapy for more than 1 year, they can also use this Helicobacter pylori eradication. And also the people who have got unexplained vitamin B12 deficiency, then we can go for Helicobacter pylori eradication. And also, I don't know, hepatic thrombocytopenic purpura, in those people, they can you can use Helicobacter pylori eradication, and also iron deficiency anemia. Here, I want to mention one thing, that hydrochloric acid is very much needed for intrinsic factor to be liberated and vitamin B12 to be carried to the terminal ileum for absorption. And also for iron absorption, acid is required, acidic medium. So iron absorption will be disturbed in these people when we use long-term PPI. And long-term PPI can also induce your vitamin B12 deficiency. So that is very important. And once upon a time, when we found that the people have got the same type of your dyspepsia symptoms, like your gastroesophageal reflux disease, and in those people, we used to prescribe cyclically
your prokinetic drugs with your PPIs. But nowadays, it has been said that you can go for PPI, but Helicobacter pylori eradication is not needed in this group of people. So, in this group of people, we can find after this drugs which are given, these antibiotics, the patient can have your diarrhea, and because of this antibiotic, the patient can have your Clostridium difficile associated diarrhea. The patient can have your flushing and vomiting, especially with metronidazole when they drink alcohol and along with that. And the patient can have nausea and vomiting. The patient can have abdominal cramp. Occasionally, the patient can have headache along with that. So this is very important, what I mentioned. And then also along with this Helicobacter pylori eradication, learned audience, we have to go for some general measures. And among the general measures, we have to stop the cigarette smoking in the patient, and we have to think of NSAID therapy, that is to be stopped. And aspirin, for a while, it can be stopped, and we can switch over to any other antiplatelet drugs, and all alcohol to be avoided. And also, usually some people ask what type of food I will take. So irritating food, which usually produces reflux, that can induce some more your psychological trauma to the patient. So we can ask him to avoid the types of food which can induce gastroesophageal reflux disease. The fatty food, the beverages, then your highly spacious food, chocolate, then your plenty of tea, coffee. These are the things which are to be avoided in this patient. And then in patient, then the most important thing is that what is to be done? The maintenance therapy. The maintenance therapy, once upon a time, it was there that the people were given 6-month therapy for peptic ulcer disease. But now, many of the scientists, they talk about that continuous maintenance therapy, it may not be necessary after successful Helicobacter pylori eradication. But some of the people, they can have symptoms, they require, and then the lowest effective dose of PPI can be used for 6 to 8 weeks, Mr. Chairman, sir. So here it is the medical management, and sometimes, the surgery is required, but now it is rarely required. And we say that if the patient has got non-healing gastric ulcer, we can go for partial gastrectomy, that is Billroth 1 anastomosis, and also we can go for partial vagotomy. So that is one. But very importantly, still some patients can have perforation and hemorrhages. Then we can go for the surgery. And one thing, the recurrent your ulceration, like you're in hypersecretory state, the Jollinger-Ellison syndrome, the gastrinoma, and the patient can have multiple ulcers. In those patients, the gastrinoma to be operated, and also on some occasion a big ulcer can be operated in those cases. So these are the things which Mr. Chairman, sir, and I don't want to go further. I want to stop here because I have taken almost 1 hour time for completion of my lecture on peptic ulcer disease. So we can take some few minutes, so get some questions. And we want to truly listen from our audience, exactly the experience of the doctors, exactly what they are doing with the peptic ulcers, and what they are doing, the people who are getting this PPI, and what they are practicing regularly regarding PPI. This is my interest. Exactly, if I could have time to see exactly why the doctors do prescribe PPI in abundance, Mr. Chairman, sir. This will be my question to you. When your turn will come, you'll try to answer that question. So I want to listen from my members of the BD physicians. Thank you. Sir, thank you for your outstanding presentation. আপনার প্রেজেন্টেশন নিয়ে বলার মতো আসলে কিছু নেই, এটা আউট অফ ইউনিভার্স কোয়ালিটি। স্যার, প্রচুর কোশ্চেন আছে স্যার আমাদের কাছে, প্রচুর। আমরা হয়তো সারা রাতও শেষ করতে পারবো না, তার মধ্যে কিছু স্যার আমরা করব।
তো আমাদের স্পন্সর কোম্পানি স্যার ভোট অফ থ্যাঙ্কস দিবে, তারপরে স্যার প্রায় 30টার উপরে কোশ্চেন জমছে। এখন স্যার দেখা যাক, আরো আসতেছে স্যার, যে কটা সম্ভব আমরা কোশ্চেন আনসার করবো স্যার। ভোট অফ থ্যাঙ্কস এর পরে আমরা স্যার কোশ্চেন আনসারে চলে যাবো স্যার। এখন Okay. ভোট অফ থ্যাঙ্কস দিবেন মিস্টার আক্তার আলম খান, মার্কেটিং ম্যানেজার এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। Thank you, Dr. Hassan. Dear Doctor, Assalamu alaikum. I am Mohammad Akhtar Alam Khan, Marketing Manager of Escape Pharmaceuticals Limited. Dear Doctor, I would like to thank BD Visions for organizing such wonderful scientific sessions. Today, we have amongst us two eminent personalities whom the entire healthcare community admire. One has immense experience in internal medicine, the ex-president of Bangladesh Society of Medicine, and now serving as the principal of Dhaka Medical College, Professor Dr. Khan Abul Kalam Azad sir, and another has vast experience in nephrology medicine and currently serving as the head of nephrology department of Chittagong Medical College, as well as the vice principal, ex-vice principal of Chittagong Medical College, Professor Dr. Pradeep Kumar Datta sir. Thank you, sir. Thank you, Professor Khan Abul Kalam Azad sir, for delivering such a nice speech. Your discussion on approach to a patient with peptic ulcer disease was really insightful, and I'm sure audience will be highly benefited from this discussion. Regarding Escape, dear Doctor, you know Escape Pharmaceutical is one of the leading pharmaceutical companies, and it is a quality-driven and scientific information-based company. Escape's manufacturing plant is approved internationally by various stringent regulatory authorities such as United Kingdom Medicine and Healthcare Regulatory Authorities, that is UK MHRA, Therapeutic Good Administration of Australia, that is TGA Australia, and EU GMP. The company is currently exporting medicines to many countries across the 4 continents, including some highly regulated market of Europe and Australia. Dear Doctor, knowledge partner of today's session is Iswaral MAPS, which is the German Tech Micropillets Isomeprazole of Bangladesh for gastric acidity. Due to the use of German Tech, Iswaral MAPS ensures faster onset of action and longer duration of action, and has dosing convenience, that is, can be taken with or without food. On behalf of Escape, I want to thank BD Visions for giving us the opportunity to be the part of today's sessions. We hope that Escape will get the opportunity to be part of your next scientific sessions as well. Thank you all for your participation. Thank you all. Good evening. শাহেক বলো, ওই আনমিউট করে নাও। হ্যাঁ হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মাই গুডম্যান গিলম্যান বলো। স্যারকে নিয়ে আসলে আমি কি বলবো, আর মানে বলার ভাষা তো নাই আমার রেজিস্টার স্যার। আমি আসলে মেডিসিন যা শিখছি তার বেশিরভাগই স্যারের কাছ থেকেই। আমার শেখার শুরু হয়েছিল রফিকুদ্দিন স্যারকে দিয়ে, আর শিক্ষাটা পূর্ণতা পাইছে এই আমার মানে খান আবুল কালাম আজাদ স্যারকে দিয়ে। স্যারের আমি রেজিস্টার ছিলাম, স্যারের সাথে সরাসরি অনেকদিন কাজ করছি, স্যারকে অনেক কাছ থেকে দেখছি আমি। একই সাথে একজন ভালো মানুষ, একই সাথে একজন ভালো চিকিৎসক, একই সাথে স্টুডেন্ট ডক্টর সবার জন্য ফিল করা, একই সাথে অনেকগুলো দায়িত্ব পালন করা। মানে স্যারকে আমি দেখছি, স্যার একই সাথে ডিপার্টমেন্টাল হেড, স্যার একই সাথে বিএমডিসি, বিসিপিএস, এমডি মানে পরীক্ষা, তারপর এমবিবিএস পরীক্ষা, সবগুলো একসাথে স্যার এমন ভাবে কাজ করতো, আমি মানে অবাক হয়ে থাকতাম যে স্যার কিভাবে পারতেছে। এবং স্যারের কাছে অনেক রোগী স্যারের রুমেও দেখাতে আসতো, তো আমার সৌভাগ্য হইতো স্যার মুখে বলতো, আমি প্রেসক্রিপশন গুলো লিখে দিতাম। ওই সময় আমি স্যারের কাছে আসলে মানে ডাক্তারি করাটাও স্যারের কাছেই শিখেছি আসলে আমি। এবং সেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমি এখনো চেম্বারে সব জায়গায় করি, এবং অটোমেটিক্যালি আমি দেখি আমি স্যারের মানে প্রেসক্রিপশন ট্রিটমেন্টের প্যাটার্ন সব ফলো করতেছি নিজের অজান্তেই। আসলে আর কি বলবো, আর আরেকটা ছোট কথা বলি, স্যার শুধু আসলে শিক্ষক, চিকিৎসক বা একজন একাডেমিশিয়ান তা না, স্যারের অনেক এক্সট্রা কারিকুলার গুণও আছে, অনেকে হয়তো জানে না। সকালবেলা যখন প্রথম আমার স্যারের সাথে দেখা হতো, স্যারের সাথে আমার প্রথম আলোচনা শুরু হতো আগের রাতের যে খেলাগুলো হয়েছে, রাত 1টা-2টার সময় যে স্প্যানিশ লিগ বা ইংলিশ লিগের খেলাগুলো হতো বা খেলাগুলা, স্যার এই এত পরিশ্রমের পরেও স্যার কোনো খেলাই মিস করতো না।
এবং সব খেলা নিয়ে আমরা আলোচনা করতাম, কে হারলো কে জিতলো, তারপর আমরা দিনের কাজগুলো শুরু করতাম। আর যারা ডিএমসিড এর কালচারাল প্রোগ্রাম গুলো দেখছে তারা জানে স্যারের অভিনয় ক্ষমতা, স্যারের বক্তৃতা, স্যারের উপস্থিত বক্তৃতা সবই। আর স্যার একই সাথে এত ব্যস্ততার সাথে স্যারের যে ফ্যামিলি মেনটেন করা, সেটাও একটা শিক্ষণীয় বিষয়। এটা অনেকে জানে না। আমার সৌভাগ্য হয়েছে স্যারের সাথে কিছুটা পারিবারিক বলয়ে মেশার। স্যারের ছেলেরা, ম্যাডাম, স্যার সবাইকে এত ব্যস্ততার মধ্যেও এত আদর করতো আর সময় দিত। আমি আসলে স্যারের কাছে অনেক কিছু শেখার আছে। আসলে এখন সময় অনেক কম, আমি আর কিছু বলতে চাই না এখন। এই এহসান ভাই, আপনারা মনে হয় প্রশ্নে চলে যান। ধন্যবাদ। জি, হয়তো আমি এই শেষ বেলা একটু কমেন্ট করবো না। আমি এই কয়দিন তো রাতের বেলা দেখছি, কালকে হ্যাঁ স্যার, কালকে কোন একটা অবস্থা বলতেন। 8-2 গোল তো আজকে ম্যানচেস্টার সিটির খেলা দেখবো, জি স্যার, কিন্তু হ্যাঁ। এই যে বার্সেলোনার 8 ওয়ালাইকুম গোল খাওয়া, আমার এখনকার সুব্রত অজ্ঞান আচ্ছা, হয়ে আমি পড়ে একটু লাইভ রয়েছে। প্রোগ্রামে আছি, আমি একটু পরে ফোন দিচ্ছি। সুব্রত, বার্সেলোনা এটা হইতে পারে না, বুঝছো না? জি স্যার। বায়ার্ন মিউনিখের কাছে 8 গোল খাবে। জি 8 স্যার, গোল এটা কি স্যার, কালকে তো 15 স্যার গোল এটা হইতে ট্রমা পারতো। এখনো যায়নি স্যার, এখনো ট্রমা রয়ে গেছে স্যার। এটা চিন্তা করো, সেটাই। আজমেরি, কোশ্চেন শুরু করো। একটি অসাধারণ প্রেজেন্টেশনের পরে স্যার এখন আপনার জন্য রয়েছে মানে ডালি ডালি অনেক প্রশ্ন। প্রথম প্রশ্নটি স্যার করেছে ডক্টর মোহাম্মদ খায়রুল বাশার। What are the basic difference between gastric ulcer and duodenal ulcer? What are the indications of surgery in peptic ulcer disease? Well, you see that very important because you see, as I mentioned, that the gastric ulcers are more located in the lesser curvature, and you see that the ulcers can be of various shapes, sizes, and you know that there can be bleeding or without bleeding. And you see, in fact, ulcer is an ulcer. So you can see the penetration of the muscularis mucosa occurs in both the cases. And also it is when there is your ulceration in the greater curvature, usually we have to exclude the malignant ulcer. And you know that in case of duodenal ulcer, that's because I say that is in the first part of the duodenum the ulceration occurs. And usually you can see that on anterior wall it is 50%. And on some occasion there can be your, you see the posterior wall ulceration, there can be your so much bleeding, and then there can be your duodenal aortic fistula. So a very dangerous complication, and the patient can have your severe bleeding, and the patient can die. And so other than that, usually no other specific morphological pattern is very much characteristic of duodenal and gastric ulcer. So that is the point. And especially, you know, that I mentioned about the indication of surgery. When you have to go for surgery, when there is your pyloric obstruction, when there is your perforation or hemorrhage. These are the three most important indications when you can go for your surgery. And I said about that the need for surgery is decreasing day by day. But still, on some occasion, we can find that you may need your surgery. But in the recent past, I talked about this surgery to our surgeons in Dhaka Medical College. The teachers, the surgeons say that they don't go for surgery very frequently. It's a very rare happening now that to go for surgery. And also, Anunna can speak about that, whether you have seen any surgery during your internship in Dhaka Medical College for No, peptic ulcer. sir. You didn't see. I didn't So see. it means what? That you stayed there for more than your 2 months, and you didn't find a single case of your surgery for peptic ulcer disease. So it means that we have got effective treatment plan for peptic ulcer disease, which you know that for that reason we are not going for surgery frequently. Thank you. স্যার, নেক্সট কোশ্চেন আমি স্যার চেয়ারপারসন স্যারের কাছেও করছি, আপনারা দুজনে আনসার দিবেন। স্যার, ডক্টর সৌমিত্র দাসের কোশ্চেন হচ্ছে, স্যার, ইজ দেয়ার এনি রোল অফ টাইমোনিয়াম সালফেট ইন ট্রিটিং পেপটিক আলসার ডিজিজ? ফার্স্ট কোশ্চেন। এন্ড সেকেন্ড কোশ্চেন, ইন কেস অফ স্ট্রেস আলসার, why sucralfate is first line of drug? Why not PP?
প্রফেসর প্রদীপ কুমার স্যার। স্যার আনমিউট করতে হবে কিন্তু স্যার একটু। কোশ্চেনটা একটু রিপিট করা হয়, ওই বুঝতেছিলাম না। Sir, is there any role of timonium sulfate in treating peptic ulcer disease? First question. Timonium sulfate er ki peptic ulcer disease treating a role ache kina? Or second question, in case of stress ulcer, why sucralfate is first line drug? Why not PPE? বুঝাচ্ছে in case of distress ulcer, Stress ulcer. In case of stress ulcer. যে স্ট্রেস আলসার, ইট ইজ কুশিংস আলসার আর কার্লিং আলসার যেটা হয় আর কি। স্ট্রেস আলসার গুলো, আর যেটা ওইটা প্রথম প্রশ্নের উত্তর প্রফেসর আজাদ কিন্তু দিয়ে দিয়েছেন, ওখানে ছিল ওর কোশ্চেনের মধ্যে যে রেজিস্ট্যান্ট কিন্তু একটা পর একটা থেরাপির ব্যাপারে প্রথম কোশ্চেন আনসার উনি বলেছেন অলরেডি। আর দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে স্ট্রেস আলসার যেগুলো হয়, যেমন বার্ন অথবা কুশিংস আলসার যেগুলো হয়, এগুলোতে পিপিআই এর রোল আছে। এগুলোতে পিপিআই এর একটা ডোজ বলা হয় যে আইভি বোলাস ডোজ দিয়ে মেইনটেনেন্স PPI for 72 hours, then we can go for the oral PPI. আর কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমরা ড্রাগ ইনডিউসড, আমরা যেগুলো বিশেষ করে সাইক্লোফসফামাইড, আইফ্লুরোসিল অথবা মিথোট্রেক্সেট যে ড্রাগ গুলো ইউজ করা হয়, এগুলো তো কিছু কিছু আলসার যেগুলো তো শর্ট টাইম পিপিআই, যেটা প্রফেসর আয়াত অলরেডি বলছেন যে নট মোর দেন 6 to 8 weeks ইউজ করা যেতে পারে। আচ্ছা, আমি একটু সাথে আমার বন্ধু পারফেক্টলি বলেছেন। একটা হলো যে টাইমোনিয়ামটা হলো ওই যে স্মুথ মাসল স্পাজম কমায় দেয়, তাই তো টাইমোনিয়াম সালফেট। তো এই হিসেবে অনেকে এটা খেতে পারে, কিন্তু দেখা গেছে যে স্টোমাক পেইন রিলিফের ক্ষেত্রে রোলটা খুব কম, এবং এটা লোয়ার ইন্টেস্টাইনের ক্ষেত্রে বেশি ভালো কাজ করে। সেই জন্য পেপটিক আলসারের জন্য অনেকে হয়তো নিজেরা মনে করে পেটে ব্যথা হলে এটা খায়, ব্যথার ওষুধ খেতে পারেন। তো তাদের মনে রাখতে হবে যে তাদের এটা স্মল ইন্টেস্টাইন বা আপনার লোয়ার জিআই ট্র্যাক্টের ব্যথা হচ্ছে। আরেকটা হলো স্ট্রেস আলসারের ব্যাপারটা অনেক রকম জায়গায় জড়িত। একটা হলো একটা মানুষের এমনি ইউজুয়াল ফর্মে স্ট্রেস থাকতে পারে, আর একটা হলো ওয়ার্ডে যেগুলো পেশেন্টরা যারা থাকে, যে আমার বন্ধু বললো যে কার্লিং আলসার বা কুশিং আলসার, যে একটা পেশেন্টের সিবিডি হয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, একটা পেশেন্ট সেপ্টিসেমিক শকে আছে, এবং তাদের এখানে দেখা যায় যে অনেক সময় স্ট্রেস আলসার হয়। তো সেইখানে আমরা ওয়ার্ডে যখন ভর্তি পিপিআই দেই, তো এখন স্ট্রেস আলসারে আমরা দেখা গেছে যে সুক্রালফেটের কথা আমরা বলেছি যে পিপিআই এবং এইচটি রিসেপ্টর ব্লকার গুলো ভালো কাজ করে অ্যাসিড সিক্রেশন যদি আমরা সাইটো প্রোটেকশন দিতে পারি। এবং এর সাথে দেখা গেছে স্ট্রেসের সাথে আমাদের যে নিউরোলজিক্যাল যে কানেকশন, সেইখানে আমাদের যে সেলুলার ডিসরাপশন হয় এবং যে নর্মাল মিউকোজাল ব্যারিয়ার, সেইটা বেশি ডিসরাপশন হয় রাদার দেন এ চেঞ্জ ইন দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন। এই জন্য ওই সময় যদি আমরা সাইটো প্রোটেকশনটা দিতে পারি সুক্রালফেট দিয়ে বা অ্যান্টাসিড দিয়ে, তাহলে তাদের এটা বেশি কাজ করে যদি সেই লোকটা অ্যাম্বুলেটরি হয়। কিন্তু যারা আপনার হসপিটাল ওয়ার্ডে ম্যানেজমেন্টে আছেন, তাদেরকে আমরা সাধারণত পিপিআই ইনজেক্টেবল ফর্মে দিতে বলে থাকি তাদের স্ট্রেস আলসারে। এইটাও একটা পয়েন্ট রয়েছে ম্যানেজমেন্টে। যেমন আপনার সেপটিক শকে করতে গেলে আপনি দেখবেন যে এখানে পিপিআই দেওয়ার কথা বলা হয়েছে। একটা পেশেন্ট আপনার স্ট্রোক করার পরে, মায়োকার্ডিয়াল ইনফাকশনের পরে, এই যে স্ট্রেস, সেইখানে যে আপনার অ্যাসিড ডিরাকটেশন হয় এবং সেখানে পিপিআই এর রোল বলেছে। তো মেইনলি যেখানে সাইটো প্রোটেকশন বেশি দরকার সেখানে সুক্রালফেট বা অ্যান্টাসিড দেবে, আর যেখানে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বন্ধ করতে হবে সেখানে পিপিআই বেশি দেবে। থ্যাংক ইউ। Thank you, sir, for the elaborative answer. Sir, next question করেছেন প্রবাল চক্রবর্তী। Long standing gastric ulcer leads to carcinoma stomach, but why carcinoma duodenum is never occur or occurs very rarely in long standing duodenal ulcer? Okay, thank you very much. What a question. In fact, you know that for your precipitation of a cancerous growth to some part of the body, it needs the activation of various factors, the genetic factors, environmental factors, and also those things which are related to that ulcer. And usually, you know, that area
where you know that the acid is coming from up, and also there is alkaline area which occurs. But immediately after ampulla batter, you can see that the distal cholangiocarcinoma is there. There is periampullary carcinoma. So periampullary carcinoma can be one of the important carcinomas. There can be your distal cholangiocarcinoma. But in the duodenum, usually we don't find any type of carcinoma. So not only the ulceration, but also there are some protective your factors which are present for in case of your duodenal ulcers, which inhibit them to be transformed into your malignant ulcer. Or from the very beginning, there are some factors which are related to that there is no cancerous growth in the duodenum. That is very important, but I am not very sure that whether any type of explanation regarding the genetic or whether there is any role of oncogenes and others in relation to this duodenal carcinomatosis. But I have seen the patient with duodenal tuberculosis. Thank you. Thank you, sir. Thank you, sir. স্যার এবার প্রফেসর প্রদীপ কুমার দত্ত স্যার স্যার দুইটা কোশ্চেন একসাথে করি কারণ ম্যাসিভ কোশ্চেন আমাদের হাতে স্যার ফার্স্ট কোশ্চেন স্যার হোয়াট শুড বি আইডিয়াল ডোজিং শিডিউল অফ পিপিআই নেক্সট সাথে হুইচ পিপিআই ইজ ইন প্রেগনেন্সি ইজ সেফ অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্যার আবু নেওয়াজের কোশ্চেন সাথে স্যার আরেকটা কোশ্চেন দিয়ে দিই স্যার সেটা হচ্ছে ক্যান আইজিএম be used for follow-up after eradication? পিপিআই এর শিডিউল ডোজ যেটা এটা প্রফেসর আজাদ অলরেডি বলে ফেলেছেন। তারপরে আমি বলি যে পিপিআই ইউজ এই যে 2020 সালের যেটা আমেরিকান কলেজ অফ গ্যাস্ট্রোএন্টারোলজি পিপিআই ইউজের বেলায় বিভাগ করে নিয়েছেন যেগুলো অ্যাম্বুলেন্ট পেশেন্ট উইদাউট ব্লিডিং অর পারফোরেশন এদের জন্য এক ধরনের পিপিআই ইউজ, আর ব্লিডিং অর পারফোরেশন যদি হয়ে যায় ওদের জন্য আরেক ধরনের ইউজ করতে। যাদের জন্য অ্যাম্বুলেন্ট পেশেন্ট এবং ব্লিডিং পারফোরেশন নাই তাদের জন্য হেলিকোব্যাক্টার পাইলোরি ডায়াগনোস করার পরে, যেটা অলরেডি আমার বন্ধু বলে ফেলেছেন কিভাবে করা যায়, মোস্টলি বাই দি নন ইনভেসিভ মেথডস, we will go for the eradication of the infection followed by the PPI. Sometimes only at nocturnal dose, half of the dose, the normal dose may be continued for 6 to 8 weeks. আবার কিছু কিছু রিসার্চার বলতেছিলেন যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরেডিকেশনের পরে আমরা যদি 2 সপ্তাহ পিপিআই ইউজ করতে পারি এবং যদি আবার সন্দেহ হয় যে রিকার করা যায় তাহলে প্রতি 4 মাস অন্তর 2 সপ্তাহ পরে পিপিআই দেওয়া যায়। এই ব্যাপারে আমি প্রফেসর আজাদের একটা ওপিনিয়ন চাইবো। এরকম একটা রিসার্চ বেরিয়েছে যে 4 মাস পর পর 2 সপ্তাহ ধরে পিপিআই দেওয়া। আর ইন কেস অফ ব্লিডিং এন্ড পারফোরেটেড আলসার দি পিপিআই শুড বি গিভেন আইভি। এটা বলতেছে যে প্রথম একটা বোলাস ডোজ 80 মিলিগ্রামে দিয়ে 8 মিলিগ্রাম পার আওয়ার করে 72 আওয়ার্স দেওয়ার পরে পিপিআই টাকে কন্টিনিউ করতে হবে ওরালি ফর দি 2 মান্থস। আর যেটা হেলিকোব্যাক্টার পাইলোরি আইজিএম আইজিজি, আসলে হেলিকোব্যাক্টার পাইলোরি আমরা জানি এটা আজাদ অলরেডি ট্রাই করছে যে গ্রাম নেগেটিভ অর্গানিজম 3 ধরনের অ্যান্টিবডি করে, আইজিএম, আইজিজি এন্ড আইজিএ। আইজিজিটা হলো ক্রনিক কেসের জন্য, যেটা অলরেডি ডিসকাসড বাই দি প্রফেসর আজাদ। আইজিএম নিয়ে কিছু কিট এখন বের হয়েছে যেটা একুট ইনফেকশনে করা যায়, বাট ইট ইজ নট অ্যাভেলেবেল থ্রু আউট দি ওয়ার্ল্ড। আমি বলবো থ্রু আউট দি ওয়ার্ল্ড, শুধু বাংলাদেশে যে অ্যাভেলেবেল না তা না, ইন্ডিয়াতে অলরেডি অনেক সময় 2-1টা সেন্টারে শুধু অ্যাভেলেবেল। তো আইজিএমটা কমনলি একুট ইনফেকশনের জন্য, হেলিকোব্যাক্টারের জন্য ইউজ করতে হয়। এটা করা যায়, কিছু কিছু ওরা কোম্পানি বের করছিল, আবার কিছু কোম্পানি এটাকে আবার উইথড্র করে ফেলছে। এই জন্য আইজিএমটা কমনলি নট ফর দি হেলিকোব্যাক্টার পাইলোরি আইডেন্টিফিকেশন। হেলিকোব্যাক্টার পাইলোরি আমরা একটা হেলিকোব্যাক্টার পাইলোরি ভালো হয়ে গেছি না এটা বোঝার জন্য আমরা সাধারণত আইদার কমের মধ্যে একটা ফিক্যাল অ্যান্টিজেন অথবা ইউরিয়া ব্লাড টেস্ট, এই দুইটা টেস্ট করে আমরা ডায়াগনোসিস দিই। এটা ব্যাপারে আজাদ বোধহয় আরো ভালো বলতে পারবেন। আজাদ স্যার আপনি কিছু সাপ্লিমেন্ট করবেন? না, এটা চমৎকার ভাবে আমার বন্ধু প্রফেসর প্রদীপ যেটা বলেছেন একেবারে এটাই হলো আপনার আমেরিকান গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির এটাই একটা আমরা পেয়েছিলাম যেটা আপনার ইন্ডিকেশন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই 4 মাস পরে পরে
আপনার যে 2 সপ্তাহের জন্য যে দেওয়া পিপিআই, এটার জন্য কতগুলো ঝামেলা রয়েছে, সব জায়গায় দেওয়াটাও মুশকিল। তো এই জন্য যেটা করা হয়, খুব লো ডোজে যেটা ট্রিটমেন্টটা কন্টিনিউ করা হয়, বাট নট মোর দেন 6 মাস, এটা একটা ব্যাপার। এরকম ভাবে তাদের ক্ষেত্রে করা হয়। কিন্তু ওই সেকেন্ড এর পরে থার্ড রিল্যাপসের ক্ষেত্রে আপনার ইরাডিকেশনটার জন্য অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি দেখে তারপরে করা হয়। আর অ্যান্টিবডির ব্যাপারে যেটা আমার বন্ধু বলেছেন, সেটাই ফাইনাল অ্যান্সার। থ্যাংক ইউ স্যার। এটা আমার একদম পার্সোনাল কোশ্চেন। আমাদের দেশে তো স্যার দেখা গেল পিপিই যে একবার শুরু করলো আমৃত্যু খেয়েই যাচ্ছে স্যার, বছরের পর বছর খেয়েই যাচ্ছে স্যার। এই ব্যাপারে কি স্যার আপনি কিছু বলবেন? অনেক ডাক্তারও স্যার কন্টিনিউ করেই যাচ্ছেন, আমি দুঃখের সাথে এটার সাথে দুঃখ প্রকাশ করছি ওই মানুষদের জন্য যারা এই মানে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। এবং এটা সেই ডাক্তার সাহেবদের জন্য আমি বলছি যে যারা পেপটিক আলসার পড়েছেন কিন্তু পেপটিক আলসার চিকিৎসাটার ব্যাপারটা তারা করেননি। কারণ আমি বলেছিলাম যে যুদ্ধের কথা, সেই যুদ্ধে একজন ট্যাকটিশিয়ান হতে হবে, সেইখানে একজন ডিপ্লোম্যাট হতে হবে, সেখানে একজন পলিটিশিয়ান হতে হবে, সেখানে একজন ফিলোসফার হতে হবে, এবং সবচেয়ে বড় কথা সাইকোলজিস্ট হতে হবে। সেই জায়গাগুলো কোথায়? আপনি গেলে ঘেচাং করে প্রথমে এটা লিখে দিলেন, এটা দিলে আমাদের হয়তো বা ওষুধ একটা লেখা হয়ে গেল, রোগী হয়তো মনে করলো, যার ফলে কি হয়েছে দেখুন রোগীরা আপনার যাচ্ছে এবং কতগুলো সাইড ইফেক্ট। এই আমার বন্ধু প্রদীপের যে রয়েছে, প্রদীপ এই যে আজকে বলুক যে আমাদের যে ক্রনিক রেনাল ফেলিউরের পেশেন্ট, গ্লোমারুলোনেফ্রাইটিসের ইনসিডেন্স কমে গেছে, কিন্তু কত ডায়ালাইসিস বেড়ে গেছে আমাদের এই যে পেশেন্ট, একটা গ্রুপ অফ পেশেন্ট আমরা চিন্তা করি, এদের কিন্তু আপনার পিপিআই ইনডিউস একটা কোনো ফ্যাক্টর আছে। 2 নম্বর, অস্টিওপোরোসিসের সংখ্যা বেড়ে গেছে, এইটা একটা গ্রুপ, এবং আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এবং যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, রিঅ্যাক্টিভেশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি, এগুলো সবই হলো এই ক্রনিক পিপিআই ইউজের জন্য। যার ফলে যে ওষুধটা আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিডিয়াতে কাজ করবে, সেইটার জন্য তারা পিপিআই খাচ্ছেন এবং খেয়ে বলছেন যে আমার পিপিআই দিলেন না, আমার কোনো চিকিৎসাই হলো না। তারপরে নিজে নিজে আমি প্রেসক্রিপশন করলাম না, কিন্তু নিজে নিজে গিয়ে খাবে, এবং ওষুধের দোকানদার তাকে দিবে, বলবে আল্লাহ আপনারা তো দেয় নাই, পিপিআই দেয় নাই, আপনার তো চিকিৎসাই শেষ, এবং সে দিয়ে দিবে। তাহলে এই যদি অবস্থা হয়, তাদের ক্ষেত্রে অনেক জটিলতা, এবং সবচেয়ে জটিলতা হলো যে আমাদের দেশে এই যে যখন তখন যে কোনো ওষুধ পাওয়া যাওয়া, এবং পৃথিবীর সব জায়গায় আপনার এই যে পিপিআই গুলো ওটিসি হিসেবে ব্যবহৃত হয়, আমেরিকা বলেন, ইউরোপে বলেন, এবং সেইখানেও মানুষ মুড়ি মুড়কুর মতো কিনে খায়। এই যে পিপিআই অ্যাবিউজ এবং পিপিআই টক্সিসিটি, ক্রনিক টক্সিসিটি, এটা একটা রিয়েলি প্রবলেম, এবং এতে শুধুমাত্র ওই রোগীর ফিজিক্যাল হার্ম হওয়ার সম্ভাবনা না, কিন্তু আপনার অনেক চিকিৎসা ব্যবস্থাকে নষ্ট করে দেয়। এই যে আমার চিকিৎসা, প্রদীপের চিকিৎসাকে চ্যালেঞ্জ করা হবে যে তুমি তো ওই ওষুধ লেখো নাই, যে তোমার হয়েছে অ্যাজমা, তোমার আমি দিলাম ইনহেলার, তোমার দিলাম আমি মন্টিলুকাস, এখন তুমি কইতে আসো যে তোমার যে পিপিআই দরকার কেন? এইটাই হইলো কথা। তাহলে পিপিআই দেওয়ার ব্যাপারে আমাদের ডাক্তারদের আরেকটু সতর্ক হতে হবে আমি মনে করি, তাহলে আমার মনে হয় যে মানুষের উপকারটা বেশি হবে। থ্যাংক ইউ। এখানে আমি আরেকটা এছাড়া যেটা ইন্টারেস্টিং জিনিস বলি, গত 2 সপ্তাহ আগে একটা ওই কোভিড রিলেটেড আর্টিকেল বেরিয়েছিল। ওখানে ওরা দেখালে যে কয়েক বছর ধরে যারা পিপিআই খায়, যারা দিনে একবার পিপিআই খায়, তাদের কোভিডের ইনসিডেন্স দ্বিগুণ, আর যারা দিনে 2বার পিপিআই খায় তাদের কোভিডের ইনসিডেন্স 3 গুণ। এই একটা ভয় লাগানোর জন্য বললাম আর আজাদ যেটা বলতেছিল, আসলে বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে আমাদের রেনাল ফেলিউর কেসগুলোতে 1 বছরের বেশি যেসব পিপিআই ইউজ করা হয়েছে, they develop the acute interstitial nephritis. It some cases it is reversible, but in some cases, in 20% cases, it turns into the chronic kidney disease. উনি আজাদ যেটা বললো, এই যে পিপিআই এর এতগুলো সাইড ইফেক্ট, যেখানে হিপ ফ্র্যাকচার পর্যন্ত করে ফেলতেছে, সেখানে আমরা এতদিন ধরে পিপিআই দেবো, ইট ইজ ডিউ টু দেয়ার ইগনোরেন্স। কারণ আমরা আবার এটা জানি না, আমরা যখন ইন্টার্নি ছিলাম তখন দেখতাম যে সন্ধ্যাবেলায় সব পারফোরেশন আর ব্লিডিং এর কেস, এখন তো আর অত দেখা যায় না। এটা কি র্যান্ডম এবিউসের জন্য হচ্ছে, না অন্য কারণে হচ্ছে, না রেজিস্ট্যান্স ডেভেলপ করছে? ইট ইজ অলসো কোয়েশ্চেনেবল। আসলে আমাদের তো এগুলো নিয়ে কোনো স্টাডি খুব কম, এগুলো আসলে দেখা দরকার। এবং এই ওয়ার্ল্ড এর মধ্যে সেকেন্ড এবিউস ইজ দ্য পিপিআই আফটার দি প্যারাসিটামল, সবচেয়ে বেশি এবিউস করা হয় এটা। উই শুড বি কশাস অ্যাবাউট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আর ডক্টর এহসান ভাইয়া, আপনি একটি মানে খুব সময় উপযোগী প্রশ্ন করেছেন, যেটার কারণে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবং কিন্তু এই ব্যাপারে আরেকটি প্রশ্ন ছিল একজন ডক্টরের, যে
পিপিআই কি ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে কিনা, আশা করি উনি এই উত্তরটি পেয়ে গেছেন। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। ডক্টর জামান বিন আহমেদের প্রশ্ন, স্যার, why peptic ulcer is more common in male? Other than smoking, is there any other factor related to this scenario? Thank you, sir. Professor Khan Abul Kalam Azad sir ke question korছিলেন। Okay. It may be one is your environmental acquisition of Helicobacter pylori. মেয়েরা একটু হয়তো বা ঘরে বেশি থাকে, সেই জন্য তাদের আপনার এই হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হওয়ার চান্স কম। আমরা বলেছি যে এটা ডিউডেনাল আলসারের ক্ষেত্রে 5:1। তো এখানে দেখা যায় যে মেইলরা একটা বাইরে বেশি যায় এবং মেইলদের হয়তো হেলিকোব্যাক্টার পাইলোরি আপনার কলোনাইজেশনটা বেশি হয়। 2 নম্বর হলো মেইলের ক্ষেত্রে আপনার ওই কি বলে আপনার স্মোকিং এর হারটা বেশি, মেইলের ক্ষেত্রে হয়তো আপনার অ্যালকোহল খাওয়ার হারটা বেশি, এবং মেইলের ক্ষেত্রে হয়তো বা আপনার এনএসএইচ খাওয়ার হারটাও বেশি। এই সব মিলিয়ে প্লাস আপনার জেনেটিক প্রিডিসপোজিশন, এটা হয়তো বা আপনার পেপটিক আলসার করার জন্য বেশি এটা উপযোগী পুরুষদের ক্ষেত্রে মহিলাদের চাইতে। মহিলারা কিছু কিছু ক্ষেত্রে থেকে প্রোটেক্টিভ থাকে, মহিলাদের বেশিরভাগ রোগ হয় না, মহিলাদের কম হয়। এবং কোভিডেও তাই দেখা যাচ্ছে যে মহিলাদের কম, প্রতি 5 জন মৃত্যুর জন্য 1 জন মহিলা মারা যাচ্ছে, তাই না? 21 জন মহিলা, পুরুষ 5 জন মহিলা। মহিলারা আল্লাহর রহমতে ভালো থাকুক, কারণ তারা আমাদের মায়ের জাতি। তাদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ চাই যে তারা সুস্থ থাকলে সবই করতে পারবে, বাচ্চাদের নজর নিতে পারবে, আবার পরিবারে যারা এফেক্টেড হচ্ছে তাদেরও নিতে পারবে। তো সেইটা আমার মনে হয় যে কিছু আনএক্সপ্লেইন মেকানিজম, কিছু হয়তো বা আপনার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকতে পারে। থ্যাংক ইউ। Thank you, sir. Thank you for the elaboration. Next question, Dr. Noshin Tabassumer specific করে দিয়েছেন প্রফেসর প্রদীপ কুমার দত্ত স্যারকে। Sir, is there any precaution to exercise when prescribing in patient with AKI, keeping in mind AIN? এটার উত্তর একটুখানি আমি বোধহয় আগে দিয়ে ফেলেছি। তারপরেও একিআই এর ক্ষেত্রে পিপিআই যে একুইডিনেশিয়াল নেফ্রাইটিস করে, এটা একটা জিনিস মনে রাখা খুব বেশি দরকার। আমরা জানি একুইডিনেশিয়াল নেফ্রাইটিস অনেকটা অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশনের মতো, যেটাতে ফিভার, র্যাশ এবং ইওজিনোফিলিয়া, দিস ইজ দ্য ট্রায়াড, ফিভার, র্যাশ। কিন্তু পিপিআই ইনডিউসড একুইডিনেশিয়াল নেফ্রাইটিস গুলো এই তিনটার একটাই থাকে না, ফিভারও থাকে না, joint pain থাকে না, eosinophilia থাকে। The patients only presents with loin pain, which is a common feature of the renal stone. কিন্তু এইখানে একুইডিনেশিয়াল নেফ্রাইটিসে loin pain নিয়ে appear করে এবং the patients develops oligoanuria. AKI is itself an oligoanuria condition. তো এই সব ক্ষেত্রে এখনকার আর্টিকেলগুলোতে বলা হয় যে পিপিআই না দিয়ে H2 ব্লকার দেওয়াটা বেটার। আমাদের দেশে তো এখন রেনিটিডিন বন্ধ করে দিয়েছে সরকার, আমরা ফ্যামোটিডিনটা ইউজ করতে পারি। তবে রেনিটিডিন যে একদম একুইডিনেশিয়াল নেফ্রাইটিস করে না তাও ঠিক না, 2-1টা রিপোর্ট আছে যে এটা করে। তো যেগুলো দরকার না, যদি দরকার না হয় কোনোটাই তো ইউজ করার দরকার নেই। এইটা কেন আমি পিপিআই অথবা H2 ব্লকার ইউজ করতে যাও? যদি দরকার হয় অবশ্যই ইউজ করতে হবে, এবং ইট ইজ বেটার টু ইউজ H2 ব্লকার দেন পিপিআই। কিন্তু একিআই তে যে পিপিআই এর জন্য একুইডিনেশিয়াল নেফ্রাইটিস হবে, এটা কিন্তু আবার সব only 5% কেসেস পিপিআই এর জন্য একুইডিনেশিয়াল নেফ্রাইটিস করে, এটা সব সময় না। তো এই জন্য একদম ইউজ করা যাবে না তা ঠিক না, ইট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড। থ্যাংক ইউ। স্যার, একটু সাপ্লিমেন্ট আরেকটা কোশ্চেন করে ফেলি স্যার। স্যার, ক্রনিক রেনাল ফেলিওরের ক্ষেত্রে যদি পিপিআই দেওয়া প্রয়োজন হয়, কোন গ্রুপটা সেফ, কতদিন দেওয়া যাবে, কি ডোজিং এ দিব, এইসব ক্ষেত্রে ডোজ টাইট্রেশনের ব্যাপার আছে কিনা, যদি স্যার একটু আপনি বলতেন স্যার। ক্রনিক রেনাল ফেলিওরে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের একটা আইডিয়াটা ভুল আছে। ক্রনিক রেনাল ফেলিওর যে ইউরেমিক গ্যাস্ট্রোপ্যাথি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রাইটিস হয়, পেপটিক আলসার ডিজিজ একদম হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে যে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে পেপটিক আলসার ডিজিজ যদি ক্রনিক, যেমন হ্যাপারিন ইউজ করতেছে ডায়ালাইসিস রোগীদের হিসেবে। আরেকটা সবচেয়ে মারাত্মক যেটা ট্রান্সপ্লান্টেশন রোগীতে যে সাইটোমেগালোভাইরাস ইনফেকশন হয়, ওগুলোর ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রাইটিস এবং পেপটিক আলসার ডিজিজ ইভেন ম্যানিফেস্ট উইথ দ্য পেপটিক আলসার ডিজিজ। ক্রনিক রেনাল ফেলিওর ক্ষেত্রে আমরা বলি যে পিপিআই যদি ইফ পসিবল
পেপটিক আলসার ডিজিজ ডায়াগনোজ করা যায়। এখানে আমার একটা এই পেপটিক আলসার ডিজিজের সাথে আমার একটা ক্যারিয়ারের রিলেশন আছে। মাই থিসিস ইন MD nephrology was the prevalence of Helicobacter serology in chronic renal failure associated with the urate test. এটা ছিল আমার কিন্তু থিসিস MD তে। তো ওটা নিয়ে আমি কিছু কাজ করছিলাম হেলিকোব্যাক্টার পাইলোরি নিয়ে। এবং যথেষ্ট সেরোলজির সাথে র্যাপিড ইউরেট টেস্টের একটা যোগাযোগ একটা ছিল, কোরিলেশন ছিল মোর দেন 0.5। তো ওই জন্য ওই অনেক আলসার পিপিআই ইউজ করা যাবে, কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি ইউজ করার জন্য সতর্ক। যেমন অন্যান্য অ্যান্টিবায়োটিক গুলো, মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক্স আর নেফ্রোটক্সিক, ওই রেডিকেশন করা যাবে না। তো পিপিআইটা ইউজ করা যাবে, ওইটা মনে রাখতে হবে। সাম অফ দি পিপিআই মে কজ দি acute interstitial nephritis। তো এইসব ক্ষেত্রে আমাদের পিপিআই ইউজকে সতর্ক থাকতে হবে। এবং যেটা আজাদ বারবার বলছে, ইজ ফর দি শর্ট পিরিয়ড, নট ফর দি প্রলং পিরিয়ড। খুব র্যান্ডম ইউজ করা হয় পিপিআই in chronic kidney disease, আসলে দরকার হয় না। ইভেন ranitidine 50 milligram daily is sufficient for the chronic renal failure case. Thank you, sir. Thank you for the excellent explanation. স্যার, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রফেসর খান আবুল কালাম আজাদ স্যারের কাছে আমার প্রশ্নটি করেছে সৌরভ দাস। Why H. pylori eradication therapy is indicated in ITP or unexplained vitamin B12 deficiency? What is the mechanism of ITP or vitamin B12 deficiency here? Well, thank you very much for a wonderful question. We know that we're not very sure why this ITP is related here, but we have seen in the books that the unknown mechanism, that is your ITP. And you know that in ITP exactly we don't find a cause by which we can be sure that we can give some treatment to the patient. And so here also there is a question, as because there is no cause related to that, maybe there is your immunogenesis of something which may be there and can affect and can produce your destruction of your thrombocytes. That is one possible. And when there is your Helicobacter pylori induced, ulceration, that can also change the production of your intrinsic factor, and thereby there may be your less absorption of vitamin B12. So that is one mechanism by which there is your vitamin B12 deficiency, and the patient can have your megaloblastic anemia. So that can be the explanation. But the thing is that still many information are needed to give a concrete, the idea about the cause of these two conditions. Thank you. Thank you, sir. The next question, Dr. Murad Muhammader, আর যেহেতু আমাদের প্রদীপ স্যার H. pylori নিয়ে কাজ করেছেন, স্যার কোশ্চেনটা আপনাকেই করি। আনসার পার্শিয়ালি দেওয়া শেষ, তবুও স্যার একটু করি। Sir, my question is Helicobacter pylori eradication has any role in context of Bangladesh, as Helicobacter pylori is endemic in Bangladesh, as Helicobacter pylori is enormously present in contaminated food, water, as we have been on contaminated foods and waters? আর সাথে স্যার কি বললো যেটা, যেহেতু হেলিকপ্টার পাইলট যেহেতু স্যার ফুড ওয়াটার কন্টামিনেটেড সবখানে আছে, এটার আচ্ছা না, এটা তো ঠিক যে এটা তো আজাদও বলেছে ইন সাম পপুলেশন গ্রুপের মধ্যে এটা বেশি হয়। হেলথ বিভিন্ন কারণেই, যেসব কারণে আমাদের দৈনিক স্বাস্থ্যবিধি যদি না মানি, তাহলে তো এগুলো হওয়ার যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনই হতে পারে। এবং দেখা গেছে যে বাংলাদেশের হেলিকপ্টার পাইলরির ইনসিডেন্স 60% বেশি। কোনো কোনো ক্ষেত্রে যেমন ওল্ড হাউস গুলোতে যাদের ওল্ড লোকরা থাকে, অথবা পাগলাগারটা, এইসবে প্রায় 91%। এই প্রশ্নটা আমার অবশ্য আজাদের কাছেও ছিল, আমার নিজেরই ছিল এই প্রশ্নটা, যে আমরা কি শুধু সেরোলজি এবং পেইন, অ্যাবডোমিনের পেইন দেখে এন্ডোস্কোপি না করে হেলিকপ্টার পাইলরির চিকিৎসা দেব? কারণ এটা তো
হার্বর করতেছে অনেক এবং এগুলো দেয়ার যে চান্স অফ দি গ্যাস্ট্রিক কার্সিনোমা এবং এগুলো হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য ডিউডেনাইটিসও বেশি হচ্ছে। তো আমরা কি আসলে চিকিৎসা দেবো only by seeing the serology and identifying the history of the peptic ulcer disease? আমার আজাদের কাছে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমি একটু এটার জবাব দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের যে কোনো ফিজিশিয়ানের মাথায় আসতে পারে যে এক নম্বর হলো অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের আমি হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন করবো কিনা, আসলে সেটা করার দরকার নেই। 2 নম্বর হলো যে হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ আসলো কিন্তু তার একটা ডিসপেপসিয়ার সিমটম হচ্ছে, তাহলে আমি কি হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন আপার জি এন্ডোস্কোপি ছাড়া করবো কিনা। আসলে এটা দেখা গেছে যে 1 নম্বর কথা হলো যদি এটা পেপটিক আলসার হতে হয় তাহলে এটা আপার জি এন্ডোস্কোপি ইজ ইন্ডিকেটেড। The first investigation which is to be done upper GI endoscopy, তাহলে আপার GI endoscopy করে কনফার্ম করে এটা আমার দেওয়া উচিত, না হলে আমার এটা করা যাবে না। এবং আমার মনে হলো আমি হেলিকোব্যাক্টার পাইলোরি করলাম এবং অনেক জায়গায় দেখা যায় যে আমার যে অ্যান্টিবডি করে আইজিজি দেখেই আপনার ওই যে অনেকে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন করছে, আসলে এটা ঠিক নয়। আমার মনে হয় যে এই জন্য আপার GI endoscopy করাটা এসেনশিয়াল, অ্যাটলিস্ট একবার করে ডেফিনিট হয়ে তারপরে তাকে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন দেওয়া উচিত, এটা হলো আমার মতে। এই জন্য যার ফলে শুধু সিমটম আর এসে দেওয়া যাবে না। যদি দেখা গেল যে পেশেন্টের সিমটম হচ্ছে আপনার এরকম আলসার নাই, তাহলে তো তার একটা রিফ্লাক্স এসোফেজাইটিস বা অন্য কিছু হতে পারে, তখন তার জন্য তো ইন্ডিকেটেড নয় হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন। তাহলে ইরাডিকেশনের জন্য একই রকম ডিসপেপসিয়ার সিমটম পেপটিক আলসারও হতে পারে, রিফ্লাক্সে হতে পারে। রিফ্লাক্সে ইন্ডিকেটেড নয়, ইন্ডিকেটেড হলো পেপটিক আলসারে। তাহলে দুটোর মধ্যে তফাৎ করার জন্য আপার জি এন্ডোস্কোপি দরকার। সেই জন্য আমি বলবো যে একটা আপার জি এন্ডোস্কোপি এখন খুবই এসেনশিয়াল। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন আমি প্রদীপ স্যার এবং আজাদ স্যার দুজনের কাছেই করছি। স্যার দুজনের কোশ্চেন আমি একসাথে করছি। একজন হচ্ছে মাহাদির কোশ্চেন হচ্ছে ও পজিটিভ ব্লাড গ্রুপে কেন পিউডি বেশি হয়? আর স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার, স্যার হোয়াই ম্যালিগন্যান্ট, এটা আপনি অ্যান্সার দিচ্ছেন স্যার, মোর দেন 5 ইয়ার্স যদি স্যার পারসিস্ট করে তাহলে কি সার্জারির ইন্ডিকেশন আছে কিনা? এটা মাহাদির কোশ্চেন দুইটা একসাথে। আর ফজলে কিবরিয়ার কোশ্চেন আছে, স্যার টেল সামথিং অ্যাবাউট অ্যাবডোমিনাল গ্যাস সিনড্রোম। আচ্ছা স্যারই দেন অ্যান্সার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও গ্রুপ তো আমার গ্রুপ, তাহলে ও আমারও স্যার, গ্রুপের ইউনিভার্সাল ডোনার। এই যেদিন ব্লাড গ্রুপিং করেছি সেই দিন ও গ্রুপ পাওয়ার পরে সাংঘাতিক বগল বাজালাম যে আমরা হলাম ইউনিভার্সাল ডোনার। তো ইউনিভার্সাল ডোনারের অনেকগুলো স্টমাক রিলেটেড ডিসঅর্ডার অনেক বেশি হয় এবং তাদের ডিসপেপসিয়া থেকে শুরু করে এই যে আপনার পেপটিক আলসার ডিজিজ এবং ডিউডেনাল আলসার এবং ইভেন কার্সিনোমা স্টমাক, এটা ও গ্রুপের মধ্যে বেশি হয়। এগুলো তো ওই ব্লাড গ্রুপিং এবং এগুলো তো অনেকগুলো জায়গায় এখন অনেক কিছু ডিটেক্টেড হয়েছে। তো এগুলো সবই ইমিউনোজেনেসিসের ব্যাপার, নিশ্চয়ই কোনো ভারসাম্যহীনতা তৈরি করে, যেটা আই এম নট ভেরি শিওর অ্যাজ এ ক্লিনিশিয়ান, এবং এটা হয়তো বা যারা গবেষণা করেছেন তারা কিছু বলতে পারবেন তাদের কোনো, কিন্তু আমি এখন পর্যন্ত যা পড়েছি সেখানে কোনো রকম ব্যাখ্যা পাইনি যে ও গ্রুপের পেশেন্টটা কেন বেশি হচ্ছে তাদের এবং অন্যদের কেন হচ্ছে না। তাহলে সেইটা একটা ব্যাপার, আসলে আমি আর বলতে পারবো না ও গ্রুপের ব্যাপারে। আর 5 বছরের ব্যাপারে একটা কথা আছে না? জি স্যার। 5 বছরের যে আলসার হলো, একটা সময় বলা হতো যে হ্যাঁ একটা লার্জ আলসার বা রেজিস্ট্যান্ট আলসার তাহলে তাদের ক্ষেত্রে সার্জারিতে যাওয়া যায়, কিন্তু আমরা বলবো যে এখন এটা বলা হচ্ছে না। এখন বলা হচ্ছে যে আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন করতে হবে এবং আমাদের একটা মেইনটেনেন্স ট্রিটমেন্ট করতে হবে আলসার হিলিং এর জন্য। আমাদের যদি রিকারেন্স হয় তাহলে রিকারেন্সের চিকিৎসা করতে হবে এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে। এর মধ্যে তার এনএসআই এবং লো ডোজ অ্যাসপিরিন, সিগারেট স্মোকিং এবং অ্যালকোহল এটা বন্ধ করতে হবে, স্ট্রেস কমাতে হবে এবং যদি তার বারবার হয় তাহলে এটা হাইপার সেক্রেটারি স্ট্যাটাস দেখতে হবে এবং তাদের এই গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে জলিঞ্জারি লিসন সিনড্রোম বুঝতে হবে। কিন্তু আমরা উইদাউট এনি কমপ্লিকেশন এখনকার দিনে আর কেউ সার্জারির কথা বলেন না, আমরা দেখি না যে এটা কোনো ইন্ডিকেশন রয়েছে সার্জারি, তো সেই জন্য আমরা সার্জারির কথা বলবো না। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন ছিল নাকি? স্যার অ্যাবডোমিনাল গ্যাস সিনড্রোম। ও আচ্ছা, অ্যাবডোমিনাল গ্যাস, এটা একটা বিরাট কথা। এবং এই যে দেখেন আমাদের তো অ্যাবডোমেনের ইনডাইজেশন একটা শব্দ, গ্যাস একটা শব্দ, ডাক্তাররাও ডিসপেপসিয়া বলে, এই যে আপনার কতগুলো শব্দ যোগ হয়েছে। তো গ্যাস
এই গ্যাসটা আপনি একসময় কারেন্ট মেডিকেল ডায়াগনোসিসও দেখবেন, আপনি গ্যাস নিয়ে বিরাট একটা চ্যাপ্টার ছিল। এখন কি আছে নাকি প্রদীপ? এখন আর দেখি না। আমরা যখন ছাত্র তাই না, তখন ছিল। তো গ্যাসটার একটা ব্যাপার হলো যে এই যে আপনার যে পেশেন্টরা সাধারণত বুঝায়, তারা উপরের পেটও বুঝায়, তারা এই স্মল ইন্টেস্টাইনও বুঝায়, লার্জ গাটও বুঝায়, আবার ইভেন এনি টাইপ অফ ভার্টাইগো বুঝায়, পায়ের বার্নিং হইলেও বুঝায়, পোস্ট মেনোপজাল মেনোপজাল সিনড্রোমকে বুঝায়, আইএসডি এর পেশেন্ট আইএসডি বুঝাইতে গেলে বুঝায়। এই যে এত কিছুর মধ্যে দিয়ে গ্যাস বুঝায়, তো এই গ্যাসটা ব্যাপারটা কি? একটা হলো যে আমরা জানি যে যখন আপনার ফিকাল ম্যাটার গুলো হয় এবং তার মধ্যে দিয়ে অনেক রকম ভোলাটাইল সাবস্টেন্স লিবারেটেড হয়, এবং আমরা জানি যে এর মধ্যে দিয়ে অনেকগুলো ভোলাটাইল সাবস্টেন্স, গ্যাসিয়াস সাবস্টেন্স এটা কোলনে এটা এমনিতেই থাকে। তো কোলনে ফিকাল ম্যাটারের সাথে এই ভোলাটাইল ম্যাটারের জন্য যে গ্যাসিয়াস সাবস্টেন্স তৈরি হয়, স্পেশালি যে পেশেন্টরা আইবিএস এর পেশেন্ট বা যারা গ্যাস বলছেন, এবং এই যে আমাদের 25% পপুলেশন কোনো না কোনো সময় ফ্লাটুলেন্ট ডিসপেপসিয়ার কথা বলে, অর্থাৎ বার্পিং হচ্ছে এবং তারা তাদের ডিসপেপসিয়ার কথা বলছেন। তাহলে গ্যাস দিয়ে একটা ব্যাপার রয়েছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে গ্যাস বোঝাতে তারা কি বোঝাতে চাচ্ছেন, এটা আমরা হাজার হাজার লোককে আমি প্রশ্ন করেছি যে তুমি এক্স্যাক্টলি গ্যাস বলতে কি বোঝাতে চাইছো। তারা এটা ভালো বোঝাতে পারেন নাই, এবং তারা এটা কি বোঝাতে চাইছেন তারা নিজেরা জানেন না, এবং এটা নিয়ে অনেক ইন্টারেস্টিং গল্প আমি বলতে পারি, আজকে বলছি না। তাহলে এটা একটা, এবং বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসটা যারা হলো স্মল বাউল বা লার্জ বাউলের প্রবলেম, স্পেশালি যে বাউল ডিস্টারবেন্স, যাদের আপনার আপনার লুজ স্টুল হচ্ছে, অথবা কনস্টিপেশন হচ্ছে, বা সাবঅ্যাকিউট অবস্ট্রাকশন হচ্ছে, অথবা আপনার অবস্ট্রাক্টেড বাউল সিনড্রোম, এই রকম মানুষরা তারা এই গ্যাসের কথা বলেন, এবং তাদের জন্য দেখা যাবে যে এরকম। আবার কিছু একটা পিপল আছে যারা বলে যে আমার খুব গ্যাস হয় এবং খুব বেলচিং হয়। এরা কারা? যাদের এদের একটা পোর্শন হলো যাদের আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ রয়েছে। আর একটা গ্রুপ কারা? আর হলো সাইকোজেনিক, যারা বার্পিং এবং ব্লোটিং এর কথা বলে, এবং সাইকোলজিক্যালি তারা এরকম উইকনেসে থাকেন যে যারা ওই অনবরত ঢেকুর তুলতে থাকেন আর বলে যে আমার খুব গ্যাস, এবং কেউ বলেন যে আমার অনবরত বাইর হইতেছে ঢেকুর দিচ্ছি, আর কেউ বলেন যে আমার গ্যাসটা কম বাইর হইলেই আমার বিপদ, আমার খাবার পরে 15টা 20টা ঢেকুর দিতে হবে তারপরে আমি শান্ত হই। সেই জন্য যে এই যে অ্যাবডোমিনাল গ্যাসের কথা যারা বলেন, তাদের আমি বলবো আপনারা খুব সাবধানে তার এক্স্যাক্টলি উনি কি বুঝাতে চাইছেন এটা 1 নম্বর দেখবেন। 2 নম্বর, এইটা কি ডিসপেপসিয়া না পেপটিক আলসার এটা বুঝবেন। 3 নম্বর, তারা এটা বাউল রিলেটেড বলতে চাচ্ছেন কিনা সেটা দেখবেন, যে এইটা কি ডায়রিয়া না কনস্টিপেশন। আর 5 নম্বর, অনেক ডক্টরও যারা গ্যাস গ্যাস বলে ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফাকশনকে মিস করেছেন, তারা গ্যাস বলে। এবং এইটাও কিন্তু খেয়াল করবেন যে ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইসকিমিয়া এবং অ্যানজাইনা পেক্টোরিসের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে এই গ্যাস। তারা এইটা কিন্তু ওই গ্যাস বলছেন, এবং তারা প্লাসেবো হিসাবে পিপিআই খান, একটু যে কোনো কিছু খাইলে এটা রিলিফ হয়, কারণ ওষুধটা খাইতে গেলে থামতে হয়তো, ওটা খুলবে খাবে, তখন অ্যানজাইনাল পেইনটা চলে যায়। এই একটা গ্রুপ অফ পিপল কিন্তু আমরা দেখেছি যাদের এই যে আপনার ইসকেমিক কার্ডিয়াক পেইন, তাদের কিন্তু আপনার এই গ্যাস বলে বলে যায়। এই জন্য গ্যাসের অনেক রকম ফের আছে, কোনোটা আপনি অ্যালার্মিংলি নেবেন, কোনোটা আপনি এটাকে আপনি সিমটোমেটিক্যালি ম্যানেজ করার চেষ্টা করবেন বাই অ্যানালাইজিং দ্য সিমটম এন্ড টেকিং এ গুড হিস্ট্রি। এবং যখনই রোগী গ্যাসের কথা বলবে, একজন ডক্টরকে কমপক্ষে 3 থেকে 5 মিনিট দিতে হবে তার হিস্ট্রি ইভালুয়েশনে। সো রিমেম্বার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে পেশেন্ট বললেন আপনি হেসে উড়াই দিবেন আর একটা আপনি পিপিআই লিখে দিলেন, ইওর ওয়ার্ক ইজ নট ফিনিশড। এটা দিয়ে আমরা কোনো উপকার করছি না। রোগী গ্যাস বলবে, কিন্তু আপনি 3 থেকে 5 মিনিট তার হিস্ট্রিটা অ্যানালাইসিস করবেন, তাহলে ইউ ক্যান রিচ এট এ ডায়াগনোসিস। আদারওয়াইজ গ্যাস মোকাবেলা করা সম্ভব নয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর দ্য ইলাবোরেটিভ এক্সপ্লেনেশন স্যার। খুব ভালো একটা জিনিস বলেছেন স্যার, সিমটম গুলো অবশ্যই অ্যানালাইসিস করতে হবে এবং প্রপার ডায়াগনোসিসে পৌঁছাতে হবে। স্যার অনেক প্রশ্ন আছে। নাহরিন হকের প্রশ্ন ছিল, পিপল আর টেকিং ওমেপ্রাজল লাইক ড্রাগস ইন এনি কাইন্ড অফ ডিসপেপসিয়া, হাউ will these adversely affect them when they will take these drugs for actual peptic ulcer disease? When they will have peptic ulcer disease, what will happen sir? আর আরেকটা কোশ্চেন আমি স্যার ওটার সাথে অ্যাড করে দিচ্ছি স্যার। আবু নেওয়াজের প্রশ্ন ছিল যে which is the
সেভ পিপিআই ইন প্রেগনেন্সি স্যার। ওনার আরেকটা প্রশ্ন ছিল যেটার উত্তর অলরেডি প্রফেসর প্রদীপ দত্ত স্যার দিয়ে দিয়েছেন, যে পিপিআই ডোজিং শিডিউলটা। তো স্যার এখন তাহলে দুটো প্রশ্ন থাকলো, একটা হচ্ছে যে কিভাবে অ্যাডভার্সলি এফেক্ট করতে পারে। তাহলে আসল আর নকল, প্রথম প্রশ্নটা হচ্ছে আসল আলসার, একটা নকল আলসার। নকল আলসারে মানুষ সিমটোমেটিক্যালি খেতে পারবে, এবং এইটা তো আমরা বলেছি রিফ্লাক্স ইসোফেজাইটিস হলে একটা মানুষ খেতে পারবে। এনএসআইড খাচ্ছেন উনি শর্ট ডিউরেশনের জন্য, উনি খেতে পারবেন। এবং অ্যাসপিরিন যারা খাচ্ছেন লো ডোজ হলেও, যাদের একটা প্রিভিয়াস হিস্ট্রি অফ আলসার রয়েছে এবং আপনার যাদের সিমটম খুব বেশি, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ গ্যাস্ট্রিক ক্যান্সার রয়েছে, তাহলে তাদের হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন করে তাদের অ্যান্টি আনসালেন্টটা কন্টিনিউ করে যাবেন। এবং সেখানে যদি দেখা যায় তারপরেও তাদের সিমটম হয়, তাহলে তারা যখন ভালো থাকবেন তখন ইসকেমিক হার্ট ডিজিজ বা স্ট্রোক হওয়ার অনেক পরে আপনারা একটা এন্ডোস্কোপি করে আলসারটা ডায়াগনোসিস করবেন, তারপরে আপনি তার চিকিৎসাটা চালাবেন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনার প্রেগন্যান্সির সাথে ওষুধ ব্যবহার। দেখেন প্রেগন্যান্সি একটা এমন কন্ডিশন যেখানে ক্যাটাগরি এ ওষুধ বলাটা খুবই মুশকিল। আপনি প্রেগনেন্ট মাদারদের নিয়ে কোনো ট্রায়াল দিতে পারেন না। তাহলে ক্যাটাগরি বি আর সি তে রয়েছে আপনার ইসোমিপ্রাজল এবং পেন্টোপ্রাজল। এদের কথা বলা হয়েছে যে এরা কিছুটা ভালো, এদের এরা সেফ। 1 নম্বর পেন্টোপ্রাজল, 2 নম্বর ইসোমিপ্রাজল। তো আমার মনে হয় যে এটা তাদের রিফ্লাক্স, যেহেতু তোমার কি বলে স্টমাক কম্প্রেসড হয় বাই ইওর গ্র্যাভিডিউটেরাস এবং অ্যাবডোমিনাল ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যায়, এবং এদের ক্ষেত্রে রিফ্লাক্স হওয়াটা খুবই কমন। সেই জন্য রিফ্লাক্সের সিমটম করার জন্য এবং তাদেরকে আমরা পিপিআই ইউজ করতে পারি, এবং সেখানে আমাদের বলা হয়েছে পেন্টোপ্রাজল এবং ইসোমিপ্রাজল দুটোই সেফ, দুটোই দেওয়া যেতে পারে। এবং এরা তো ফিটাসের মধ্যে গেল লং টার্ম, এদের কোনো রকমের আপনার কোনো টেরাটোজেনিক ইফেক্ট দেখা যায় না, বা আপনার অ্যাবর্শন বা ইন্ট্রা পেরিনেট কি এটা বলে নাটাল মানে ডিউরিং প্রেগন্যান্সি যে কমপ্লিকেশন সেগুলো হওয়ার চান্স কোনো কিছু পাওয়া যায়নি। জি স্যার। রাইট। থ্যাংক ইউ। এখানে একটু আমি সাপ্লিমেন্ট করি। এই প্রফেসর প্রদীপ, আমি যেটা বলতেছিলাম সেটা হলো এরা কিন্তু বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু পিপিআই নিয়ে খুব অ্যাডভাইস করে, এবং মহিলাদেরকেও গাইনোকোলজিস্টদেরকেও বলে পারতে কোনো পিপিআই ইউজ না করাই ভালো। যেহেতু আজাদ বলে দিয়েছে এটা বিএসসি, কি দরকার পিপিআই ইউজ করা। আজাদ বলছে যে আমাদের 60 দশক থেকে রেনিটিডিন চলতেছে, এই রেনিটিডিন প্রায় 30, 40, 50, 60 বছর হয়ে গেছে রেনিটিডিনের। এবং রেনিটিডিন যারা খাইছে এখনো পর্যন্ত আফটার প্রেগনেন্সিতে কোনো ট্রায়াল দেওয়া যাবে না, কিন্তু কোনো প্রেগনেন্ট লোক তো সমস্যায় পড়ে না রেনিটিডিন খাওয়ার পরে। তো আমার মনে হয় যে প্রেগনেন্সির বেলায় H2 blocker is safer than the PPI, এটা আমাদের মনে রাখতে। পিপিআই ইউজ না করাই ভালো, কারণ পিপিআই এর কিন্তু ডিউরেশন বেশি দিন না, রেনিটিডিনের ডিউরেশন কিন্তু অনেক দিন, সেই 60 দশক থেকে অলরেডি আজাদ বলছে সে আজকে 60-70 বছর কোনো সাইড ইফেক্ট কিন্তু এখনো পাওয়া যায় নাই। তাই we should use the H2 blocker rather than the PPI. কোনো পিপিআই কিন্তু সেভ নাই ইন প্রেগন্যান্সি। স্যার একটা জিনিস জিজ্ঞেস করতাম স্যার, রেনিটিডিন তো এখন পাওয়া যাচ্ছে না, ফ্যামোটিডিনের ব্যাপারে ফ্যামোটিডিন, হ্যাঁ ফ্যামোটিডিন ইউজ করা যাবে, ফ্যামোটিডিন ইউজ করা যাবে। থ্যাংক ইউ স্যার। এসানের আনমিউট করে নিতে হবে। 11টা বন্ধ করে দিই, আর কতক্ষণ? স্যার আর 15 মিনিটে শেষ করবো স্যার। আপনাদের তো দুজনকে তো প্রতিদিন একসাথে পাওয়া যাবে না, আজকে যখন পাওয়া গেছে স্যার, স্যার একটু র্যাপিড ফায়ার টাইপ কোশ্চেন করি স্যার। আর ডাক্তার সাইদুর রহমানের কোশ্চেন স্যার, ইন কেস অফ আইএইচডি or ischemic stroke patient we prescribe low dose aspirin, in that case how many months we will prescribe PPI especially in older age patient? সাথে আরেকটা কোশ্চেন সাপ্লিমেন্ট করি, আরেকজনের কোশ্চেন আছে, কার্ডিয়াক ড্রাগ অ্যাসপিরিন ক্লোপিডেগ্রল যারা খায় তারা কি সাথে পিপিআই কন্টিনিউ করে যাবে? আজাদ স্যার যদি দুইটা একসাথে এবং প্রদীপ স্যার একসাথে দুইটা আনসার দিবেন। আমি একটু আগে অ্যাসপিরিনের কথা বলছিলাম, আজাদ বলে দিয়েছে অলরেডি। হ্যাঁ আমি কিন্তু বলেছি অলরেডি যে অ্যাসপিরিনের ব্যাপারটা হলো, অ্যাসপিরিন এমনিতে যাদের কোনো রকম হিস্ট্রি নাই তাদের আপনার আলসার হওয়ার চান্স কম, কিন্তু যদি আলসারের হিস্ট্রি থাকে বা আপনার হেলিকোব্যাক্টার পাইলোরির এভিডেন্স পাওয়া যায় তাহলে তাদেরকে পিপিআই দিয়ে দিবেন। এবং এখানে আপনার
যে পরের যে ক্লপিডগ্রেল এবং পিপিআই অ্যাসপিরিন দুটার ব্যাপারেও বলা আছে যে এখনকার যে আমরা লেটেস্ট যে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি যেটা বলেছে এন্টি প্ল্যাটলেট হিসেবে পিপিআই আপনার ক্লপিডগ্রেল, এর সাথেও বলেছে যে আপনার ব্যবহার করতে। পিপিআই যদি কারো যদি এরকম আলসারের ব্যাপার থাকে এবং ব্যথা থাকে তাহলে তাদেরকে বলা আছে যে বাই চান্স যদি আপনার ওখানে ব্লিডিং হয় তাহলে ব্লিডিংটা অনেক দীর্ঘ সময় হতে পারে, তো সেই রিস্কের জন্য ওখানে পিপিআই খাওয়ার কথা বলা হয়েছে। এখন যাদের দেখা যাবে যে যদি তাদের একটা আলসারের ব্যাপার থাকে তাহলে তাদের 8 উইকস পর্যন্ত দিয়ে তারপর আপনি চালাতে পারেন। আর যদি দেখা যায় যে না ওষুধ বন্ধ করে তাদের সিমটম হয় তাহলে এটা লো ডোজে এটা আপনি কন্টিনিউ করতে পারেন। আপনি H2 ব্লকারে চলে যেতে পারেন, ফ্যামোডিটিন একটা লং টাইম দেওয়া যেতে পারে। তো সেটা আমার মনে হয় যে বেটার অপশন ফর দোজ পিপল হু মে রিকোয়ার ইট ফর এ লং পিরিয়ড অফ টাইম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর স্যার। আমাদের আজমির, আমি একটু আমাদের সাথে কিন্তু স্যার ডক্টর জাহাঙ্গীর আলম স্যার যুক্ত আছেন, স্যারকে একটু কানেক্ট হবেন? জাহাঙ্গীর আলম স্যারকে শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি আমি এখানে। স্যার দেখতে পাচ্ছেন? আচ্ছা ডক্টর আজমিরি, প্লিজ কন্টিনিউ ইউর কোশ্চেন। থ্যাংক ইউ ভাইয়া। আমার প্রস্তুতি করেছেন জিনিয়া উম্মে জান্নাতুল্লাহরা, why there is a spontaneous remission in peptic ulcer disease without any treatment, how it occurs? স্যার এটার সাথে আপনি যে প্রশ্নটি করেছি ওটা আপনি অলরেডি অনেকবার উত্তর দিয়ে দিয়েছেন, যদি কিছু অ্যাড করতে চান সেই জন্য। many patients are taking PPI for long time, 5 to 10 years. Is there any indication of such long time use? বলছো উত্তর বলেছি। একটা হলো যে রিল্যাপস এন্ড রিমিশন। রিল্যাপস এন্ড রিমিশন বডির একটা যদি ন্যাচারাল ডিফেন্স আছে, ইউ নো দ্য ফাইট এন্ড দ্য ওয়ার, আমি যে ব্যাটল শুরু করেছিলাম সেই ব্যাটল দিয়ে যুদ্ধটা শুরু করেছিলাম, যদি দেখা যায় যে ডিফেন্সিভ ফোর্স বেশি হয়ে যায় তাহলে আলসার এটা গ্র্যাজুয়ালি শুকিয়ে যেতে পারে। এবং যদি দেখা যায় যে কোনোভাবে সাইটোপ্রোটেক্টিভ খায়, সেটা অ্যান্টাসিড হতে পারে, সুক্রালফেট হতে পারে, এবং কলোয়েডাল বিস্পাত হতে পারে, এবং তারপরে আপনার H2 রিসেপ্টর ব্লকার বা পিপিআই, সেটা সে খেলো, এটা রিমিশন হয়ে গেল, কিন্তু পরবর্তী পর্যায়ে আবার হতে পারে। এটা একটা ব্যাপার। আর উইদাউট এনি ড্রাগ, এটা যদি ন্যাচারাল ডিফেন্সটা বেশি পাওয়ারফুল হয় তাহলে এটা আসার হওয়া সম্ভব। আর একটা তো বললাম যে লং টার্ম খেতে কি যেন প্রশ্ন ছিল, এটা তো বলেছো তো। জি স্যার, যদি জাস্ট অ্যাড করার জন্য বলেছেন কিছু না। আর স্যার এবার আমি একদম র্যাপিড ফায়ার লাস্ট 4-5টা কোশ্চেন একবারে করতেছি স্যার, একটার পর একটা করবো, আনসার দিবেন, নেক্সট আরেকটা যাবো স্যার। স্যার ফার্স্ট কোশ্চেন স্যার, মোহাম্মদ শামসুজ্জামান হাসান, ইফ H pylori IgM positive, will we give him H pylori therapy? IgM পজিটিভ হইলে কি স্যার H pylori থেরাপি দিয়ে দিব? এই যে আইজিএম তো আপনার অ্যাকিউট ইনফেকশন বোঝায়। আইজিএম তো আমাদের এখানে হয় না। আমাদের প্রদীপ দত্ত অত্যন্ত চমৎকার করে আইজিএম এর ব্যাপারটা বলেছেন। আইজিএম পজিটিভ হলে আপনি দিতে পারবেন। ইয়েস, ইটস এ নন ইনভেসিভ। Next question sir, Dr. S.M. Amun, what will be our treatment option in case of refractory H pylori infection, as we don't have the facility to doing culture? Refractory H pylori infection এর জন্য রাইট। আমাদের রিফ্র্যাক্টরির জন্য আমাদের ওই ইয়েটা বায়োপসি করা যেতে পারে। বায়োপসি করে হেলিকোব্যাক্টার পাইলোরি ওখানে যদি প্রেজেন্স থাকে তাহলে সেটা আবার একটা ওই যে রিফ্র্যাক্টরি ক্ষেত্রে কোয়াড্রাপল থেরাপি বাই ইনভলভিং ইওর কলোয়েডাল বিস্পাত আমরা দিতে পারি। এটা একটা। আর একটা হলো যে আমরা ইয়ে করতে পারি, তার অন্যান্য যে ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলোকে আমরা এক্সক্লুড করতে পারি, এবং তার এখানে আমরা ওই যে সাইটোপ্রোটেক্টিভ ড্রাগ গুলো এটাও একটা আলসার হিলিং এর জন্য ব্যবহার করতে পারি। সেগুলো আমাদের জন্য বেশি ভালো কাজ হবে, এবং শুধুমাত্র পিপিআই নয়, এবং এখানে পিপিআইটা আমরা একটু বেশি দিন ব্যবহার করতে পারি এখন যদি সেটা আমার সেন্সিটিভিটি প্যাটার্ন বার করতে না পারি। থ্যাংক ইউ স্যার। নেক্সট মোর্শেদ আলমের কোশ্চেন স্যার, প্রাসঙ্গিক কোশ্চেন স্যার, is it justifiable to give triple or quadruple therapy without confirming H pylori infection? ওয়েল, এটা নিয়ে আমরা অনেকভাবেই কথাটা বলেছি। আমরা বলবো যে 1 নম্বর আলসার ডিটেকশনের জন্য আমার একটা এন্ডোস্কোপি দরকার, আর 2 নম্বর হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য আমার একটা ইনভেসিভ বা নন ইনভেসিভ মেথড দরকার, এবং সেই একটা বের করে একটা দুইটা ধরে নেব যে আপনার যদি পেপটিক আলসার থাকে তাহলে 70% কেসে এটা আমার হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ আসে। তাহলে সেই হিসাবে যদি আপনি
হেলিকপ্টার পাইলট ইরাডিকেশন করতে চান তাহলে ফাইন, কিন্তু আমার মনে হয় একটা টেস্ট করে নেওয়াই ভালো। থ্যাংক ইউ স্যার। লাস্ট কোশ্চেন আমার তরফ থেকে। তবে স্যার ভালো লাগতেছে স্যার পার্টিসিপেশন দেখে, সবার ইনভলভমেন্ট দেখে। ইটস এ গুড থিং যে সবাই এভাবে কোশ্চেন করছে স্যার, যদিও হয়তো আপনাদের জন্য একটু লেংদি হচ্ছে স্যার। লাস্ট কোশ্চেন ফ্রম মাই সাইড প্রদীপ স্যারের কাছে। স্যার শাহ আজম সাজ্জাদের কোশ্চেন, স্যার উইল রিফ্রোজেন এইচ পাইলরি বি ভায়াবল? এইচ পাইলরি রিফ্রোজেন এইচ পাইলরি বুঝতেছি না এটা। স্যার ওই ফ্রোজেন অবস্থায় এটা বাঁচতে পারে কিনা, কত ডিগ্রি টেম্পারেচার এটা মারা যায়? ওইটা কত ডিগ্রিতে, গ্রাম নেগেটিভ অর্গানিজম তো এগুলো সবগুলো অর্গানিজম সাধারণত 33 ডিগ্রি সেন্টিগ্রেড বলা হয় আর কি। এগুলোতে এর বেশি হলে এগুলো মারা যায়। কিন্তু এইটার জন্য স্পেসিফিক আমি জানি না, এইচ পাইলরির জন্য ফ্রোজেন করে এটা ভাইবেল কিনা এই কোশ্চেন উত্তর আমি কিন্তু জানি না, আজাদ বলতে পারবে। না এটা আমারও ধারণা নাই হেলিকপ্টার পাইলরি ফ্রোজেন। এটা ওই যে প্রশ্ন করেছে জানলে একটু আমাদের বলে দে। এই তো বলে দিলে ভালো হয়, আমরা বুঝতে পারবো। Asmari, please. Any question, Asmari, from your side? Asmari, unmute করো। ভাইয়া প্রশ্ন আমার কাছে আর কিছু নেই, অনেক প্রশ্ন আছে কিন্তু আসলে 11টা বেজে গেছে, স্যারদেরকে মানে আর কি বলবো, আর আটকে রাখা মনে হয় ঠিক হবে না। স্যারদের তো বাসায় কাজ আছে সবার। আর তার চেয়ে বড় কথা, আমরা খুবই লাকি যে আজাদ স্যারের মতো, প্রদীপ স্যারের মতো দুইজন মানুষকে একসাথে এক প্ল্যাটফর্মে আমরা পেয়েছি। দুটি মানে হীরার টুকরা আমাদের সাথে একসাথে বিডি ফিজিশিয়ান্সে যোগ হয়েছে, আমরা খুবই লাকি। আজাদ স্যারের আজকে সবচেয়ে ভালো যে কথাটা লাগছে স্যার, টেকনিশিয়ান। গতকালকে বার্সেলোনা যে ভুলটা করছে স্যার টেকটিক্সে কিন্তু স্যার কালকে আমি তো এরকম হতাশ হয়ে গেছি দেখে। 8 গোল খাওয়া এটা তো লজ্জা। বার্সেলোনার মতো টিম 8 গোল খাবে, আর মনে হচ্ছে যে ওরা যা কুটিনো একের পর এক গোল করছে, 2টা গোল করছে কুটিনো। স্যার আমরা এখন জি স্যার আমি একটু শেষটা বলতে চাই, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে রিডিং পার্টনার ছিলাম প্রদীপ আর আমি, আবার আমার বন্ধু যতটা না নেফ্রোলজিস্ট তার চেয়ে অনেক বড় ইন্টারনেস্ট। আপনারা মনে করেন না যে নেফ্রোলজিস্ট বলে আমার যখন ওই চিটাগের প্রেজেন্টেশনটা যাতে আমি বলতাম যে প্রদীপ তো আসে ওখানে, প্রদীপ থাকলে তো আর কারো দরকার নেই। মানে প্রদীপের মেডিসিনের পেশেন্টে মানে ভাগাইয়া কুল পাইতো না আর কি প্রদীপ, যেটা আমি জানি। তো এরকম একটা জায়গায় আমাকে একসাথে বসতে দেওয়ার সুযোগ দেওয়া, আমরা যে রিডিং পার্টনার আবার একই অনুষ্ঠানে দুইজন হওয়া, মানে এটা অনেক আনন্দিত। এবং আমার বন্ধু কেমন বন্ধু, তার মেয়ে যখন পাশ করেছে মেয়েটাকে আবার আমার কাছে পাঠিয়ে দিছে, লিগে দোস্ত মেয়েটাকে একটু পাঠালাম, ওকে একটু শিখিয়ে পড়িয়ে দাও। এই যে পিতার দায়িত্ববোধ এবং বন্ধুর প্রতি যে একটা ফিলিং, একজন বড় প্রফেসর, আপনাদের বলে বোঝাতে পারবো না যে প্রফেসর প্রদীপ কুমার দত্ত মানে এই ফটোগ্রাফিক মেমোরি আর কিভাবে অনর্গল বক্তা বিভিন্ন জায়গায় বলা, এটা আপনার এখনকার ছেলে পেলেরা হয়তো অনেকে বুঝবে না যে আমরা দুই বন্ধু কিভাবে পড়াশোনা এত বই শেষ করেছি, এত বই পড়া, আপনার যে রেডিওলজির জন্য আলাদা টাইম দিয়েছি, এই আপনার ইসিজির জন্য টাইম দিয়েছি, রেডিওলজির জন্য কত ঘন্টা টাইম দিয়েছি, এটা আমি প্রদীপ আমরা যে গ্রুপটা গিয়েছি তারা জানি। বাংলাদেশের যেখানে যত এক্সরে জমা আছে সবগুলো আমরা দেখেছি বন্ধুরা গিয়ে এক একজনের সাথে কিভাবে করে। তো সেই রকম একটা অনুষ্ঠান। 2 নম্বর হলো আমার যারা এখানে আমাদের যারা প্রশ্ন করেছেন তাদের অসাধারণ প্রশ্ন। 3 নম্বর হলো আমার একটু কমেন্ট রয়েছে। পেপটিক আলসার সবাই মনে করে যে সবচেয়ে সোজা, এবং পেপটিক আলসার নিয়ে আমি যখন রেজিস্টার, তখন ওইখানে আমার আরেকজন কো রেজিস্টার বলছে যে ওর ব্যাচে যখন একজন বন্ধু পরীক্ষা দিচ্ছে, সে রেজিস্টারকে বলছে ওই তাদের সময়কার পরীক্ষায় বলছে যে আমাকে সবচেয়ে সোজা কেস দিয়ে, লং কেস। রেজিস্টার বলছে তুমি কি চাও? বলছে আমার পেপটিক আলসার দিয়ে, কোনো ফাইন্ডিং নাই, কিছু নাই, আর সারা ওয়ার্ড ভর্তি পেপটিক আলসার। তো দিছে তারা একটা পেপটিক আলসার। তো পেপটিক আলসার দেওয়ার পরে সেই সময়ে আপনার 80-র দশকের শুরুতে তখন আপনার দিছে, তো স্যাররা আসছে, খুব বিখ্যাত স্যার, আপনার এসে বলছে যে পেপটিক আলসার পাইছো, তো ঠিক আছে, রোগীর শরীরে তো কোনো ফাইন্ডিং নাই, তো তুমি এর কি চিকিৎসা দিবা? ওই যে স্যার এটা আমি স্ট্রং অ্যান্টিবায়োটিক দিব স্যার।
ওই যে তুমি অ্যান্টিবায়োটিক দিয়ে পেপটিক আলসার চিকিৎসা করো, ফেল করে দিচ্ছে। এবং ইট হ্যাপেন ট্রুলি। এইটা হলো পেপটিক আলসার। 2 নম্বর, তারপরে পরে হেলিকোব্যাক্টার পাইলোরি অ্যান্টিবায়োটিক আমরা সবাই ব্যবহার করছি। 3 নম্বর কথা হচ্ছে পেপটিক আলসারের আপনার এত রকম ম্যানেজমেন্টের, এত রকম ডায়াগনোসিস, এত চিন্তা। আমি মাহমুদ হাসান স্যারের সাথে একদম অনেক দীর্ঘ সময় কাজ করেছি, এখনো করি। এবং বাংলাদেশে এই গ্যাস্ট্রেন্টোলজির সাথে আমাদের যে গবেষণা হচ্ছে, এই কোভিড পেশেন্টের সাথে পেশেন্টের গ্যাস্ট্রেন্টোলজি, সেটাও আমি জড়িত। কিন্তু দেখেছি সবচেয়ে দুঃখজনক পড়াশোনাটা হয় পেপটিক আলসার নিয়ে। স্যারও হতাশ কণ্ঠে পেপটিক আলসার পড়ান এবং আমরাও হতাশ হয়ে যাই পেপটিক আলসার পড়ার পরে। তো এখন যত আমরা জানতে পারছি, সময় যাচ্ছে, পেপটিক আলসারের ম্যানেজমেন্টটা আমাদের জন্য আসলে ডিফিকাল্ট হচ্ছে এবং অনেক ইনফরমেশনের তথ্য উত্তর দেওয়াটা আমাদের এখন অনেক কঠিন। এবং ট্রুলি স্পিকিং যারা পেপটিক আলসারকে হেলাফেলায় ম্যানেজ করে তারা ভালো কাজটি করছেন না, অনেক কঠিন। এই জন্য বললাম, যুদ্ধক্ষেত্রে আপনি যাবেন, হয় জেনারেল হিসেবে পরাজিত হবেন, নয়তো বিজয়ী হবেন। আপনার ট্যাকটিক্সটা কি হবে জেনে নেবেন। তো এইটাই হলো আমার ফাইনাল কথা। থ্যাংক ইউ স্যার। আমাদের নেক্সট মাসে স্যার আপনার বন্ধুর প্রেজেন্টেশন যেটা আছে স্যার, অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ ইউটিআই, এবং আপনাকে কিন্তু স্যার ওই পেশেন্টের চেয়ারপারসন হিসেবে অগ্রিম মানে বুকিং দিয়ে রাখলাম স্যার। আশা করি স্যার আপনি ওই প্রোগ্রামে অবশ্যই উপস্থিত থাকবেন। এবং আমার বন্ধু যেখানে থাকে আমি থাকার চেষ্টা করব। এখন আমি তো জানি না, খুব ইমার্জেন্সি কিছু না হলে আমার তারিখটা 10-15 দিন আগে জানাই দিলাম, চেষ্টা করবো আর কি। এবং স্যার আশা করি স্যার আপনি নিয়মিত স্যার আমাদের সাথে উপস্থিত হবেন, এটা আমার খুব ভালো লাগে। আমার ছাত্রছাত্রীদের সাথে থাকতে তো ভালো লাগে। ছাত্রছাত্রীদের নিয়ে আমি শুধু লেখাপড়া করি না, ওয়ার্ডে রাউন্ড দিতাম। সে আমার যখন ওয়ার্ডে রাউন্ড দিতাম, আমার একটা মাইক্রোফোন কিনে আনতে হয়েছে চায়না থেকে, আমার ডাক্তার নিয়ে আসছে, তানভীর সেই নিয়ে আসছে, সেইটা কানের মধ্যে দিয়ে দিত আবার যে আমার শায়েখ আব্দুল্লাহ দিয়ে, সেইটা দিয়ে আমি আবার পড়াতাম, একটা প্রত্যেকটা পেশেন্টকে ডিসকাস করতাম। তারপরে আবার পড়ানোর পাশাপাশি আবার এদের নিয়ে ঘুরে বেড়াইতাম। শায়েখ কতগুলো জায়গায় গেছো, অনন্য কয়টা গেছো, এটা বলতে পারবা, তাই না? আমরা বাংলাদেশের কতগুলো জায়গায় গেছি। তাহলে সেইটাই আমার কথা হচ্ছে, এই যে প্রদীপের জেলায় তো কতবার গেছি, প্রদীপের পাশ দিয়ে কতবার ওইদিকে গেছি, তাই না? স্যার আপনি 2018 সালে সিলেট ট্যুরে আসছিলেন স্যার, তখন আমি ছিলাম স্যার। আপনি এয়ারপোর্টে কিন্তু আমাকে স্যার চায়ের দাওয়াত দিছিলেন, কফির দাওয়াত স্যার। আপনি বলছিলেন ঢাকা কখনো আসলে আমি স্যার সেই ডাক্তার এহসান সেই ট্যুর আয়োজকে ছিলাম স্যার আমি। ও আচ্ছা, মান্না, আমার মনে হয় যে আসলে মস্তিষ্ক যা হয়, এত বেশি ইনফরমেশন প্রত্যেকদিন ঢুকাইতে হয় যে যা হয়। আমি খুবই আনন্দিত এবং সেই সিলেটের ট্যুরে এত বেশি আমি আনন্দ পেয়েছিলাম। ওখানে এগুলা নিয়ে একটা বক্তৃতা ছিল মনে হয় না? ওটা স্যার সৈয়দ আতিকুল হক স্যার অস্টিও আর্থ্রাইটিস উপর প্রেজেন্ট করছিলেন। আমিও ছিলাম, এটা প্যানেলিস্টে ছিলেন স্যার। প্যানেলে ছিলাম। আচ্ছা আচ্ছা, রিউমেটয়েড আর্থ্রাইটিস স্যার প্যানেলিস্টে ছিলেন। রাইট। আমরা স্যার অনুষ্ঠানের আজকে একদম শেষে স্যার, এখন আপনি কোন কনক্লুডিং রিমার্ক দিয়ে আমাদের চেয়ারম্যান শেষ করে দিবেন স্যার। না, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আর লেখাপড়া নয়, লেখাপড়ার পরে আমি এখন ওই যে নামাজ পড়বো, খাবো, তারপরে ম্যানচেস্টার সিটির খেলা দেখবো, এই হলো আমার কাজ। তারপরে কালকে আগামীকাল সকালে অনেক কাজ করতে হবে, তা গুছিয়ে রেখে আমি ওই যে শায়েখ আব্দুল্লাহর কাছে শুনছিলাম যে আমার কর্মপরিধির কথা। কর্মপরিধি এমন না যে শুধু আমি একজন মেম্বার হয়ে রয়েছি, তা না। আমাকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আমি 2টো ডিন ছিলাম, একটা ডিন এখনো চালাতে হয়, পোস্ট গ্রাজুয়েট এডুকেশনের। আমাকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে দেখতে হয়, আমাকে ওই যে কি বলে বিএমডিসি দেখতে হয়, বিএমডিসি আমি ওখানে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে, বিএমআরসি তে দেখতে হয়, বিসিপিএস এ দেখতে হয়, আমাদের ঢাকা মেডিকেল কলেজটা আছে এই মুহূর্তে আমার কোভিড ম্যানেজমেন্টে করতে হচ্ছে। এবং কোভিড ম্যানেজমেন্টে যে ন্যাশনাল ম্যানেজমেন্ট যে কমিটি, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এন্ড গাইডলাইন, সেই কমিটির আমি চেয়ারম্যান। আমার উপর দিয়ে পুরো স্টিম রোলার যায়। অন্যান্য পার্ট গুলো আর বললাম না, যে এই যে কাজগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এখন হচ্ছে, প্রত্যেকটাই আমার বিএমডিসির কাজ, বিএমআরসির কাজ, সব কিন্তু হচ্ছে। এর মধ্যে আমরা যতগুলো আইন তৈরি করা সবগুলো করেছি আমরা, এবং সেগুলোর কাজ কিন্তু রোজ হচ্ছে, কোনো না কোনো একটা জায়গা থেকে হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের ডাক্তারদের ব্যস্ত থাকলেই ভালো, এবং সেখানে আমরাও বলি, কিন্তু আমাদের যারা ইয়াং যারা উঠছে তাদের কাছ থেকেও আমরা শুনতে চাই। অতএব এই ক্লাসগুলোতে একটা পার্ট থাকবে যে টিচার একটা 10 মিনিটের বলবেন,
আর একজন জুনিয়র 10 মিনিটের বলবেন, 20 মিনিট বলবেন আর 20 মিনিট ডিসকাশন হবে। এইরকম করে ভাগ করে আমার মনে হয় ভবিষ্যতে এরকম মিটিং গুলো করলে আমাদের জুনিয়ররা অনেক বেশি বলতে পারবেন। আমাদের স্যাররা আমাদেরকে বক্তৃতা দেওয়া শিখায় নাই। আমাদের সময় ছোটবেলায় কোনো কনফারেন্স হইতো না, কোনো মিটিং হইতো না, বসে বসে যা শিখার নিজেরাই শিখছি, নিজের মতো করে লেকচার দেওয়া। তো ওই আর কি ওই রকম আর কি বলবো। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন তো হচ্ছে, এখন তরুণদের দেখে খুব শান্তি পাচ্ছি যে তরুণরা অনেক বড় বড় বক্তা হবে। এই আমার শেষ কথা। স্যার আমাদের বন্ধুকে আবার ধন্যবাদ। স্যার আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ স্যার আমরা এই কনসেপ্টটা চালু করব, আপনি বলবেন, জুনিয়রদের থেকেও শুনবো স্যার ইনশাল্লাহ আপনার নেক্সট ক্লাস। স্যার আমি চেয়ারপারসনের কাছে যাওয়ার আগে আজকের আয়োজক বিডি ফিজিশিয়ানস, আমাদের সহ আয়োজক ইসিজি স্টাডি গ্রুপ এন্ড আদার্স এবং স্পন্সর কোম্পানি এসকেএফ লিমিটেড, সবার পক্ষ থেকে স্যার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনুষ্ঠান কনক্লুশনের জন্য আমাদের চেয়ারপারসন প্রফেসর প্রদীপ কুমার দত্তর কাছে হস্তান্তর করছি এবং ডক্টর আজমিরি বিনতে আসলামকে তার অসাধারণ উপস্থাপনার জন্য ধন্যবাদ। এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা 10। আমি প্রথমে আজকের এই সোহাবদিশে দিনে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার আত্মীয় স্বজন এবং ওই দিন আরো যারা মারা গেছে ওনার আত্মার সদ্গতি কামনা করছি। দ্বিতীয়ত এসকেএফকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর বিডি ফিজিশিয়ান কেবল ওইটা, আমি নিজেও একটা মেম্বার, আমি বিডি ফিজিশিয়ানের পক্ষ থেকে প্রফেসর আজাদকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথে, ও আগেই বলেছে আমরা একসাথে পড়াশোনা করেছি। ও যদি বলে কিন্তু শেষ করা যায় না। আমার আজকে অবাক লাগছিল, আমি স্লাইড না দেখে কিন্তু আমার মুখ দিয়ে একটা কথা বের হয় না। ও কিন্তু প্রায় 1 ঘন্টা উইদাউট স্লাইড সিকুয়েন্সিয়ালি সাকসেসিভলি প্রতিটা পয়েন্ট এত সুন্দরভাবে ডিসকাস করছে, এটা একটা লিভিং ডিকশনারির মতো, এটা সাংঘাতিক ব্যাপার। কিন্তু আমার খুবই আনন্দ লাগছে এবং যে আমি ওর বন্ধু, এই জন্য আমি গর্ব ফিল করতেছি। আজাদকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর ডিসকাশন এবং কমন জিনিস নিয়ে আলোচনা করার জন্য। আমি আমন্ত্রণ জানাবো আরো এরকম লেকচার দেওয়ার জন্য। এবং আমাদের জুনিয়রদের এটা শেখার বিষয় যে আমরা এখন তো স্লাইড ছাড়া কোনো কথা বলতেই পারি না, কিন্তু এত সুন্দরভাবে বলে গেল, মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেছিলাম। ওর আসলে গলা টন্ত, ওর অ্যাকসেন্ট এত সুন্দর। ও যখন ইংলিশে ফ্লুয়েন্টলি বলে আমরা ওর দিকে তাকায় থাকতাম। ও এত ভালো, ওর মতো বন্ধু পাওয়া একটা বিরল ব্যাপার এবং আমি এটা সৌভাগ্যবান মনে করি। তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বিডি ফিজিশিয়ানকে ধন্যবাদ জানাচ্ছি যে ওকে অ্যারেঞ্জ করার জন্য এবং ওর একটা সেশনে আমাকে চেয়ারপারসন করা, এটা যে আমার জন্য যে কত গর্বের বিষয় এটা বলে শেষ করা যায় না। ওর একটা বড় কোয়ালিটি, সে সবাইকে কিন্তু বড় করে দেখায় যে সে নিজে কত ছোট, কিন্তু তার মতো জ্ঞানী, আমি বলবো নলেজেবল পার্সন ইজ ভেরি 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 রেয়ার। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করছি। আর স্পেশাল থ্যাঙ্কস টু স্যার প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার,